সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 798তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ আকাশের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আকাশের জীবনের গল্পটা ছোট্ট এক বাস্তব জীবনের গল্প, কিন্তু এই ছোট্ট গল্পের মাঝে এমন কিছু লুকিয়ে আছে যেটা শোনার পরে আপনি থমকে দাঁড়াবেন। আকাশের গল্পটার মাঝে জাস্ট লাস্টের বিষয়টা আমার কাছে কেমন জানি একটু অন্যরকম মনে হচ্ছে। আমি আসলে এটা বুঝতে পারি না যেটা আসলে কোনো ভৌতিক ঘটনা, এটা কোনো ভৌতিক কাজ নাকি সৃষ্টিকর্তা নিজেই এরকম কিছু করতেছে। গল্পটা পরিপূর্ণভাবে এক আধ্যাত্মিক জীবনের গল্প। বন্ধু, আপনি গল্পটা শেষ পর্যন্ত শুনলে জাস্ট চমকে যাবেন। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আকাশের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে আকাশ ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকাশ, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার একজন জেঠু সহ আমার দাদা দাদি। এছাড়া আমাদের পরিবারে আরও রয়েছে আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে চরগেশা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন জেলে। আমাদের গ্রামের পাশেই হচ্ছে একটা ছোট্ট নদী বয়ে গেছে। আমার আব্বা ওই নদীতে মাছ ধরেই আমাদের জীবিকা অর্জন করতো। ওই নদীতে মাছ ধরেই নদীর মাছ বাবা বিক্রি করে আমাদের পরিবারটাকে চালাতো। খুব ছোটোবেলা থেকে একইভাবে দেখে আসছে আমার বাবা নদীতে মাছ ধরে এবং আমার বাবাকে এক কথায় সবাই জাল্লা বলে। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটায়। আমি আস্তে আস্তে করে বড় হই। আমাদের গ্রামটা কিন্তু মনে হয় যেন দেখতে একেবারে ছবির মতো সুন্দর একটা গ্রাম, অসম্ভব সুন্দর। এবং আমাদের গ্রামের মানুষগুলো যথেষ্ট পরিমাণের ভালো। মানুষের মাঝে নেই কোনো হিংসা বিদ্বেষ ঝগড়াঝাটি। মানুষের পরশের মাঝে অনেক ভালো সম্পর্ক রয়েছে। কোনো হিংসা হানাহানি মারামারি এগুলো নেই বললেই চলে। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আমাদের গ্রামেরই কোনো একটা প্রাইমারি স্কুল থেকে আমি তখন সবেমাত্র প্রাইমারি গণ্ডি পার করি। ক্লাস 5 পাস করার পরে 6-এ ভর্তি হতে হবে। কিন্তু 6-এ ভর্তি হলে আমাদেরকে যেতে হবে যে নদীর ওই পারে, আমাদের যে খাল আছে ওইটার ওই পারে গিয়ে তারপরে হচ্ছে আমাকে ভর্তি হইতে হবে। আমাদের এই পারে কোনো রকমের হাই স্কুল নাই। তো যার জন্য ওই পারে গিয়ে পড়াশোনা করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে গেল। তারপর আমার বাবা আমাকে শখ করে ভর্তি করায় এবং ভর্তি করানোর পরে আমাদের গ্রামের টোটাল আমরা 4 জন, 4টা ছেলে মিলে ভর্তি হই। প্রত্যেকদিন সকালবেলা ক্লাস 6-এ তখন পড়ি, সকালবেলা যাইতাম এবং যথারীতি বিকালবেলা আসতাম। যাওয়ার সময় দুপুরবেলা টিফিন বক্সে করে খাবার নিয়ে যাইতাম এবং টিফিন টাইমে ওই বক্সের খাবারটাই খাইতাম। ওরকম করে আমি ক্লাস 5 পাস করে ক্লাস 6-এ উঠি। যখন ক্লাস 6-এ উঠি ওই পারের একটা ছেলের সাথে আমার একটু সমস্যা হয়। 6-এ পড়ি, 7-এ পড়ি তখন, অতটা বড় না, মোটামুটি ছোটোই। তো ওই পারে একটা ছেলে হঠাৎ করে একদিন আমাকে খুব মারে। স্কুলে তার সাথে কথা কাটাকাটি হওয়ার পরে স্কুল থেকে আসার পথে সে আমাকে অনেক মারে এবং মেরে রক্ত বের করে ফেলে। তা আমি তখন এসে বাড়িতে কান্নাকাটি করে বিচার দিই। তা আমার বাবা তখন আমাকে নিয়ে স্কুলে যায়। পরের দিন স্কুলে গিয়ে আমাদের হেড টিচারের কাছে বিচার দেয় যে এমন ঘটনা, ওই ছেলে আমাকে মারছে। হেড টিচার তখন ওই ছেলেকে অফিস কক্ষে ডেকে অনেক মারে, প্রচুর পরিমাণে মারে এবং মারার পরে ছেলে এতটাই রেগে যায় ওই হেড টিচারের সামনে আমাকে বলে যে আকাশরে আমি রাস্তার মধ্যে মেরে ফেলবো, আমাকে কূপ দিয়ে মেরে ফেলবো। ওরকম করে রেগে গিয়ে সে এই কথা বলে স্কুল থেকে বেরিয়ে যায়। এবং তখন ওই হেড টিচার আমার আব্বাকে বলে যে আপনার ছেলেটাকে একটু সাবধানে রাখেন, প্রয়োজনে আপনি আসার সময় ওকে নিয়ে আসেন এবং আপনি যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যান। কারণ এই পোলাপাইনগুলো চর এলাকার ছেলে, চর এলাকার, তো এদের রাগ অনেক বেশি। তো হয়তো আপনার ছেলের একটা ক্ষতি করে ফেলতে পারে। যেহেতু ওকে মারছি, তো পাইলে হয়তো আপনার ছেলে বড় ধরনের কোনো একটা ক্ষতি করে ফেলবে। এই জন্য আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন এবং আপনি আপনার ছেলেকে নিয়ে যাবেন। তো আমার আব্বা তো সারাটা রাতে খালে মাছ ধরে। তো বাবার কাছে তো অতটা সময় নেই যে সকালবেলা আমাকে নিয়ে স্কুলে যাবে, আবার বিকেলবেলা আমাকে নিয়ে আসবে। তো ওই ভয়ে আমার তখন স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। আমার আব্বা আমাকে নিয়ে যায় না এবং আমার মাও আমাকে ভয়ে আর স্কুলে যেতে দেয় না। তখন আর আমি স্কুলে যাই না এবং স্কুলে না গিয়ে বাড়ির মধ্যে তখন বসে থাকি। আম্মার সাথেই টুকিটাকি কাজ করি এবং আব্বা যে খালে মাছ ধরে আব্বার সাথে মাছ ধরতে যাই। এমন করে তখন আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম।
তো আমাদের এলাকার বেশিরভাগ মানুষগুলোই অশিক্ষিত, মানে শিক্ষার হার একেবারেই কম। মানে মানে খুব কম সংখ্যক মানুষ পড়াশোনা করে, তো বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত। তো এদের বেশিরভাগের কাজ হচ্ছে মানে নদীতে খালে মাছ ধরা, তারপরে ফসল ফলানো, হাঁস মুরগি পালন করা, মানে কৃষি খাতে যত কাজ আছে সমস্ত কাজগুলো আমাদের এলাকার মানুষে করে। তো যাই হোক, আমি তখন বাবার সাথে মাছ ধরতেছি, মাছ বিক্রি করতেছি। এমন করতে করতে আমার জীবন থেকে প্রায় 7 থেকে 8 বছরের মতো কেটে যায়। এবং একটা পর্যায়ে আমার বয়স যখন 17-18 কাছাকাছি, ওই মুহূর্তে আমার আব্বা অনেকটাই ভেঙে পড়ে। মানে আব্বা আগের মতো আর মাছ ধরতে পারে না। এবং বিড়াল তো অনেকেই জানেন, খুব শক্ত করে বিড়াল ধরে উপর উঠাইতে হয় এবং হাতের পাঁজর অনেক শক্ত হতে হয়। তো আমার বাবা কী করতো, ওই মানে বেয়ালটাকে উপরে উঠাইতে পারতো না। অনেক চেষ্টার পরেও আমার বাবা উঠাইতে পারে না। এক পর্যায়ে তখন বাবার এই প্রফেশনটাকে ছেড়ে দেয়। মানে বাবা আর হচ্ছে খালে যায় না, মাছ ধরে না, এবং তখন আমিই মাছ ধরি, খালে যাই মাছ ধরি এবং সেই মাছ আমি তখন বিক্রি করি। এই দিয়ে তখন বাবার মানে ব্যবসাটাকে, বাবার ওই কাজটাকে আমি তখন আমার নিজের কাজ মনে করে তখন কাজ করতেছি। এরকম করে কাজ করতেছি, মাছ ধরতেছি, মাছ নিয়ে গঞ্জে বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম হচ্ছে। আমার যে ছোট ভাইটা আছে এবং ছোট বোনটা আছে, তারা কিন্তু পড়াশোনা করতো। মানে আমার বাবারও ইচ্ছা যে তারা পড়াশোনা করুক, আম্মুও তাদেরকে পড়াশোনা করাইতো। যেহেতু আমি সবার বড়, আমি পড়াশোনা করি নাই, আমি উপার্জন করতেছি। তা আমার আয় উপার্জনের টাকা আমার ভাই বোনরা পড়াশোনা করবে, এটাই তো স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তারা পড়াশোনা করে। তো এমন করে কাটতে কাটতে একদিন অমাবস্যার রাতের বেলায় আমি মাছ ধরবো। তো অমাবস্যার রাতের বেলা আসলে আপনারা অনেকেই জানেন যে ওই সময়টাতে একটু মানে অন্যরকম অবস্থা, মানে কিছুটা ভৌতিক বা প্যারানর্মাল টাইপের জিনিসগুলো বেশি সমস্যা করে। তো আমি ওই দিন মাছ ধরার জন্য যাবো সন্ধ্যা রাতে। তো আমার মা আমাকে বলতেছে, আজকে তো অমাবস্যার রাত, তো অমাবস্যা রাতে আর পূর্ণিমা রাতে খুব সমস্যা, আজকে তুই মাছ ধরতে যাইস না। আম্মু আমাকে বললো। আমি বললাম যে না মা, মাছ ধরতে যাবো না কেন? অমাবস্যা রাত হলে কী হয়েছে? অমাবস্যা রাতে বেশি মাছ পাওয়া যায়। তো এটা বলে আমি আম্মুর সাথে কথাবার্তা বলে আম্মু আমাকে যেতে দিল না, বাট আমি একরকম জোর করে মাছ ধরতে গেলাম। তো খালের পাড়ে গিয়ে তখন বসলাম, মাছ ধরতেছি। তো ওই দিন ভাই প্রচণ্ড রকমের মাছ, মানে বেয়ালটা ফালানোর সাথে সাথে মনে করেন 5 মিনিট পরে উঠাই ফেলি, দেখি যে বেয়ালে অনেক মাছ উঠতেছে। তো আপনারা যারা বেয়াল দিয়ে মাছ ধরেন তারা জানবেন যে বেয়ালটাকে যখন টেনে আনা হয়, আনার পরে ওই বেয়ালটার যে মাছগুলো রাখা হয়, এটা হচ্ছে ওখানে একটা বাসাইয়ের মতো থাকে, বাঁশ দিয়ে করা হয়। ওখানে যে ডুলা থাকে, আমরা গ্রামের ভাষাটাকে ডুলা বলি, টুকরি বলি, ওই টুকরির ভিতরে তখন মাছগুলো রাখা হয়। এবং টুকরিটা আকার অনেক লম্বা হয়, এটার নিচের দিকটা অনেক ফেট হয়, মোটা হয়, কিন্তু উপরের দিকটা অনেক চিপা থাকে। মানে অনেক চিপা থাকে, ওই চিপা জায়গাতে আমরা মাছটা দিয়ে দিই এবং ওইটা ভিতরে গিয়ে তখন খুব বড় একটা স্পেস নিয়ে থাকে। এবং টুকরিটা কিন্তু মোটামুটি অনেক দূরেই রাখা হয় বেয়াল থেকে। তো আমি কী করলাম, বেয়াল থেকে মাছ ধরি এবং মাছ ধরার পরে একই মাছগুলো তখন টুকরির মধ্যে রাখি। কিন্তু দেখা গেল কি, আমি আবার যখন বেয়াল ফেলি, আবার টুকরিতে মাছ ফেলি, তো টুকরিটা কিন্তু অনেক লম্বা, নিচে কতটুকু মাছ আছে এটা কিন্তু বোঝা যায় না। কিন্তু আমি যে এত মাছ ধরতেছি, মানে আমার টার্গেট হচ্ছে যে আমি যে এত বেশি মাছ ধরলাম, টুকরি কিন্তু ভরে যাওয়ার কথা, অথচ আমি টুকরিতে হাত দিয়ে দেখতেছি যে টুকরির মধ্যে এত মাছ নেই। মানে যত মাছ থাকার কথা আসলে ঠিক তত মাছ নাই। তো তত মাছ না থাকার পর আমার ভিতর তখন সন্দেহ লাগলো যে কী ব্যাপার, টুকরির মধ্যে তো অনেক মাছ থাকার কথা, বা টুকরিতে তো আমি অত বেশি মাছ পাচ্ছি না। তো নিজের মাঝে অনেকটা মানে খারাপ লাগা কাজ করে। তো এরকম করতে করতে অনেক রাত পর্যন্ত, রাত তখন প্রায় 2টা-2:30টার মতো বেজে যায়, ওই সময় পর্যন্ত মাছ ধরি। তো সমস্ত মাছগুলো যদি টুকরিতে রাখা হয় তাহলে কিন্তু এরকম 5-6টা টুকরি ভরে যাওয়ার কথা, এত পরিমাণের মাছ। কিন্তু ওই টুকরিটার অর্ধেক পর্যন্ত মাছ নাই। আমার কাছে মনে হচ্ছে আমি যে বেয়াল থেকে মাছ ধরে টুকরিতে রাখি, এই মাছগুলো সম্ভবত কেউ নিয়ে যায় বা কেউ খেয়ে ফেলে, এইটা আমার কাছে মনে হচ্ছে। এবং সেটা মনে হওয়ার পরে আমি তখন কী করলাম, এই টুকরির দিকেও তাকাইতেছি, আবার মাছও ধরতেছি। এই দুইটা করতে করতে আমি হঠাৎ করে পিছনের দিকে ফিরে দেখি যে টুকরির মধ্যে হাত দিয়ে কে জানে মাছ নিয়ে যাচ্ছে। যখন ভালো করে তাকাইলাম তখন দেখলাম যে আমাদের ওই আমি যেখানে মাছ ধরি, বেয়ালের পাশের বাড়ির একটা মেয়ে, নাম হচ্ছে স্মৃতি, ও কিন্তু মাছ ধরে। এখন আমার কাছে মনে হলো যেন স্মৃতি ওই টুকরির ভিতর থেকে মাছ নিয়ে চলে যাচ্ছে। আমি দেখলাম ওকে 1বার না 2বার। দেখার পরে আমি তখন বুঝলাম যে এই তাহলে হচ্ছে চুন্নি, মানে ওই কিন্তু এরকম একটা চোর, এটা আগেও আমরা জানতাম। ওই বিভিন্ন জায়গায় ওরকম চুরি টুরি করে, অনেকে হয়তো উঠানের মধ্যে যখন কোনো আচার বা এটা ওইটা শুকাইতে দেয়, ওইগুলো নিয়ে খেয়ে ফেলে, এরকম মানে একটু হাত নাড়ার স্বভাবর আছে। তা আমি তখন চিন্তা করলাম তাহলে মনে হয় ও আমার মাছগুলো নিয়ে যাচ্ছে। আমি তখন ওরা দৌড়াতে শুরু করলাম, মানে দৌড়ে এনে দিলাম, বাট ওরা আর দেখি না, ও চলে গেছে। তো রাগ হইলো অনেক, সারা রাত মাছ ধরছি, পরে খুব রাগান্বিত অবস্থায় মাছ ধরা বন্ধ করছি এবং টুকরির মধ্যে অর্ধেক পরিমাণে মাছ ছিল। আমি তো দেখছি ও মাছ নিয়ে গেছে, ওটা তো আমি দেখছি। তা আমি তখন ওই মাছগুলো নিয়ে গেছি বাড়িতে যাওয়ার পর সকালবেলা আব্বা আম্মা ঘুম থেকে উঠছে, ওঠার পর আমি বিষয়টা আমার আব্বা আম্মাকে জানাইলাম যে এমন এমন ঘটনা, ওই যে পাশের বাড়ির স্মৃতি, ও আমার টুকরি থেকে মাছ নিয়ে চলে গেছে। আমি অনেক মাছ নিয়ে গেছে, কম না, আমি যে মাছ নিয়ে আসছি তার মনে হয় 10 ভাগের 1 ভাগ মাছও আমি নেয়নি, 9 ভাগে হচ্ছে ও নিয়ে গেছে।
আমার আব্বা বলে, কি বললি তুই, এত রাতের বেলায় ওই মেয়ে ওইখানে যাবে? আমি বললাম হ্যাঁ, ও রাতের বেলায় মাছ ধরে, অনেকে আমাকে বলছে বড়শি দিয়ে রাতের বেলা ও খালে মাছ ধরে এবং অন্য মানুষের বেয়াল থেকেও মাছ চুরি করে। এটা ওর অনেক পুরনো একটা স্বভাব, এটা সবাই জানে। তো আমি দেখছি ও মাছ নিয়ে চলে গেছে, তাইলে এটা নিয়ে সকালবেলা বিচার করতে হবে। আমার আব্বা বলে, ঠিক আছে সমস্যা নাই, তাহলে সকালবেলা আমি ওর বাড়িতে যাবনি, তুই একটা কাজ কর, যে মাছগুলো পাইছিস এই মাছগুলো নিলে গঞ্জে নিয়ে যা বিক্রি কর। তো সাত সকালবেলা আমি তখন আমাদের বাজারে নিয়ে যাই মাছগুলোকে, মাছ বিক্রি করে তখন বাড়ি আসি প্রায় 9:30 10টার মতো বাজে। বাসায় আবার চাউল ছিল না, চাউল কিনলাম এবং টুকিটাকি একটু বাজার সাজার করলাম। এসব করে যখন বাসায় আসছি, আসার পরে আমার আব্বারে দেখে আমি যখন জিজ্ঞেস করতেছি, আব্বা তোমারে না বললাম যে স্মৃতিদের বাড়িতে যাওয়ার জন্য, আমার মা স্মৃতি নিয়ে গেছে, তুমি গেছিলা? আমার আব্বা বলে, হ্যাঁ গিয়েছিলাম তো, এবং গিয়ে তো স্মৃতির আব্বার সাথে কথা বললাম। স্মৃতির বাপ বলতেছে রাতের বেলায় নাকি স্মৃতি ঘর থেকেই বের হয় না, ওর মায়ের সাথে ঘরে ঘুমাইছে। আমি বললাম, তুমি এদেরকে বিশ্বাস করো? এরা কত খারাপের খারাপ তুমি জানো? এরা মা বাপ মেয়ে সবগুলো একই কোয়ালিটির। মেয়ে মাছ চুরি করে আনে এবং ওর বাবা সেই মাছ বিক্রি করে। আমার আব্বা তখন বলতেছে, স্মৃতির বাবা তো আজকে কোনো মাছ বিক্রি করে নাই এবং ওদের বাড়িতে আমি মাছের কোনো গন্ধও পাই নাই। তো আমার কাছে তো মনে হয় ব্যাপারটা অন্যরকম কিছু। আমি বললাম, বাবা অন্যরকম কিছু কি হবে? আমি নিজের চোখে দেখেছি স্মৃতি মাছ নিয়ে দৌড় দিছে, এটা আমি নিজের চোখে দেখা। আমার আব্বা তখন বলতেছে, যাই হোক, এখন যেহেতু নিয়েই গেছে এটা নিয়ে তো আর কথা বাড়াবাড়ি করে লাভ নাই, যেহেতু নিয়েই গেছে তাহলে বাদ দে। আমি বললাম যে না, এত কষ্ট করে আমি মাছ ধরবো আর এই মাছ ওই মেয়ে নিয়ে যাবে, আমি তাকে মাফ করে দিব? মোটেও মাফ করব না। যাই হোক, ওই দিন কী করলাম, আমি দুপুরবেলা স্মৃতিদের বাড়ি দিকে গেলাম। দুপুর গড়িয়ে তখন প্রায় বিকেলের কাছাকাছি এমন একটা অবস্থায়। পরে যাওয়ার পরে দেখলাম যে সব মেয়েরা মাঠে খেলতেছে এবং এরই মাঝে স্মৃতি সহ আছে, খেলতেছে। পরে আমি মাঠের পাশে দাঁড়ায় ডাক দিলাম যে, চুন্নি এদিকে আয়, চুন্নি বলে ডাক দিছি। এখন ডাক দেওয়ার পরে ও তখন আমার দিকে তাকায় আছে অনেক বড় বড় চোখ করে। ও সবগুলো মেয়ে বলতেছে, ভাইয়া কারে বলতেছেন? আমি বললাম, ওই যে স্মৃতি চুন্নি, ওই চুন্নিরে বলতেছি। পরে ও কাছে আসছে, আসার পরে বলতেছে, আপনি আমার চুন্নি করলেন কা? আমি বললাম যে, তুই গতকালকে রাতে আমার টুকরি থেকে মাছ চুরি করলি কেন? তোর যদি মাছ লাগবে তুই আমাকে বলতি, আমি তোর দিয়া যেতাম, ভিক্ষা দিয়া যেতাম, কিন্তু মধ্যরাতের বেলায় তুই অমাবস্যা রাতের বেলায় তুই একটা মেয়ে মানুষ হয়ে তুই মাছ চুরি করলি। ও বলে, আমি মাছ চুরি করছি মানে? আপনি এগুলো কী বলেন? আমি বললাম, কি বলি মানে? তুই যে চোর এটা কি এলাকার মানুষ জানে না? অত্র এলাকার প্রত্যেকটা মানুষ জানে যে তুই চোর, তুই যে চোর এটা সবাই জানে। তা চুরি করবি ভালো কথা, এরকমভাবে কেউ ডাহা চুরি করে? তুই আমার টুকরি থেকে সবগুলো মাছ নিয়ে গেলি, আমি সারা রাত ধরে মাছ ধরলাম আর তুই আমার মাছগুলো নিয়ে গেলি। ও তখন বলে, আমি কোনো মাছ নিয়ে নেই, আপনি এগুলো মিথ্যা কথা বলতেছেন। আর আপনি সকালবেলা আপনার আব্বারা আমাদের বাড়িতে পাঠাইছেন, আমার আব্বা আমাকে অনেক বকা দিছে, গালি দিছে। বলে, দিব না? তুই যে রাতের বেলায় মাছ চুরি করলি তো তোর বাবা তোকে গালি দিবে নাকি? ও তখন একরকম রেগে গিয়ে আমাকে খুব গালাগালি করে। যখন গালাগালি করে আমারও খুব রাগ লাগে, কিন্তু তুই নিজে তো মাছ চুরি করলি আবার আমার গালাগালি করতেছ। তো এমন একটা অবস্থা, আমি তখন রেগে গিয়ে ওর গায়ে হাত তুলি, ওরে আমি 2-3টা থাপ্পড় ঘুষি দিয়ে বসি এবং একটা ঘুষি দুর্ভাগ্যবশত ঠোঁটের মধ্যে পড়লে ঠোঁটটা ফেটে যায়, সামনে একটা ঠোঁট ফেটে যায় এবং ফেটে রক্ত বের হয়ে যায়। ও মুখের মধ্যে হাত দিয়ে বাড়ির মধ্যে দৌড় দিলে পরে ও গিয়ে বাড়িতে গিয়ে ওর বাবার কাছে বিচার দেয়। প্রায় মাগরিবের আগে, আসরের নামাজের পরে আমাদের এলাকার যে মাতবর আছে, মাতবর আমাদের বাড়িতে আসে। আইসা আমার আব্বারে বলতেছে, এমন ঘটনা, আকাশ তো ওদের বাড়ির স্মৃতির নাক ফাটাই দিয়েছে ঘুষি দিয়ে, রাতের বেলায় দরবার আছে, আপনারা থাকেন, এই কথা বলতেছে। এখন আমার কথা হচ্ছে, একে তো চুরি করলো, আমার মাছ নিয়ে গেল, তার উপরে আবার ও আমাকে গালাগালি করলো। এখন আমি ওরে ভুলবশত ঘুষি দিতে গিয়ে ওর নাকে পড়ছে বা ঠোঁটে পড়ছে, তো এই জন্য ও রক্ত বেরিয়ে গেছে, এটার জন্য আবার আমার নামে বিচার হবে, দরবার হবে। তখন খুব খারাপ লাগার পরেও আমি তখন আব্বারে বললাম যে, আব্বা ঠিক আছে, যেহেতু দরবার ডাকছি তাহলে আমরা দরবারে যাব। তো রাত 9টার দিকে স্কুলের মাঠে তখন দরবারে মোটামুটি সব মানুষজন আসছে আমাদের এলাকার, আমিও তখন গেছি। তো ওইখানে যাওয়ার পরেই তো সবার সাথে আমি বসার পরে স্মৃতিকে জিজ্ঞেস করলো ঘটনা কি। তখন স্মৃতি বললো যে, আমি মাঠে খেলতেছি, উনি আমাকে চুন্নি বলে ডাক দিছে এবং আমি যাওয়ার পরে উনি আমার ঘুষি মেরে নাক ফাটাই দিছে। আমাকে মাতবর জিজ্ঞেস করলো যে, আকাশ ঘটনা কী রে? আমি বললাম যে, দেখেন মাতবর সাহেব, এমন ঘটনা, আমি গতকালকে রাতে মাছ ধরতে গেছিলাম। আপনারা তো জানেন অমাবস্যা রাতের বেলা আমি কত কষ্ট করে মাছ ধরি একা, আমার সাথে কেউ জানে, আমার বাবা একজন অসুস্থ মানুষ, ছোট ভাই বোন। এখন মাছ ধরি আমি, বাট মাছগুলো টুকরির মধ্যে রাখতেছি, আমি প্রায় রাত 2টার দিকে ফিরে দেখি যে ওই মাছগুলো নিয়ে চলে যাচ্ছে, আমার টুকরির মাছও নিয়ে সব চলে গেছে। মাতবর তখন বলতেছে, তুই কী বললি, রাত 2টা বাজে? আমি বললাম, হ্যাঁ। আপনাদের কাছে হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে যে রাত 2টা বাজে এই মেয়ে ওখানে কী করে। আমি এরকম রাত 2টা-3টা বাজে অনেক দেখছি যে ও বড়শি দিয়ে মাছ ধরে নাকি ধরে, ওরে জিজ্ঞেস করেন। মাতবর ওরে জিজ্ঞেস করে, ও বলে, হ্যাঁ রাত 2টা বাজে, আমি অনেক দিনে রাত 2টা-3টা বাজে আমি অনেক রাতে ওখানে মাছ ধরি।
ওইটা ঠিক আছে। তা আমি বললাম যে দেখছেন রাত 2টা-3টা বাজে ও মাছ ধরে এবং ও আমার টুকরি থেকে মাছ নিয়ে চলে গেছে, আমি নিজের চোখে দেখছি। আমি ওকে পিছন থেকে ডাক পর্যন্ত দিছি, ও ফিরেও তাকায় না, অন্ধকারে হারায় গেছে। তা আমাদের মাতবর আমার জিজ্ঞেস করতেছে তুই কি শিওর যে এটা স্মৃতি ছিল? আমি বললাম হ্যাঁ শিওর, মানে 100% শিওর। আমি দেখেছি স্মৃতি মাছ নিয়ে পালাইছে। আর স্মৃতিকে জিজ্ঞেস করার পরে স্মৃতি বলে ও যায় নাই, এবং ওর বাবা মা তারাও বলে যে আমাদের মেয়ে ঘর থেকেই বের হয় নাই। অবশ্য রাতের বেলায় তো আমরা এরকম একটা যুবতী মেয়েকে ঘর থেকে বেরিয়ে দিব না। যাই হোক, তখন আমি যে বললাম এটা সম্পূর্ণ বাঞ্ছনিক হয়ে গেল, এটা কেউ বিশ্বাসই করলো না। স্মৃতির কথাই সবাই বিশ্বাস করলো, স্মৃতির বাবা মায়ের কথাই বিশ্বাস করলো। এবং মাতবরের কথা হচ্ছে যত যাই হোক, মাছ ধরক বা মাছ নিয়ে যাক, নিয়ে যাওয়ার পরে তো তুই বিচার দিবি, এবং বিচারে আমি এটা বিচার করব, তুই আমার কাছে বলবি। কিন্তু আমার কাছে না বলে তুই এরকম যুবতী একটা মেয়ের গায়ে হাত দিলি, এটা তো অনেক বড় একটা অপরাধ, এই জন্য তোকে শাস্তি পাইতে হবে। তো শাস্তিকে আমাকে কাট্টা সিঙ্গি বলে একটা কথা আছে, মানে নিচের দিকে মাথা দিয়ে, মানে পায়ের নিচে দিয়ে হাত ঢুকে তারপর কানে ধরে রাখতে হবে। এইভাবে আমাকে সিঙ্গি দিয়ে প্রায় 2 ঘন্টার মতো ধরে রাখে, এরকম ওইখানে 2 ঘন্টার মতো। মানে আমার যে এত পরিমাণের কষ্ট হয় আমার আল্লাহ ছাড়া আমি কাউকে বুঝাইতে পারবো না। মানে আমার 2টা পা মনে ফেটে যাচ্ছিলো। আমি যখনই কান ছেড়ে দিই ঠিক তখনই আমাকে ধমক দেয়, মানে গ্রামের সবাই তখন দাঁড়িয়ে থাকে, সবার সামনে আমাকে তখন চিঙ্গি দিয়ে রাখে অনেকক্ষণ পর্যন্ত। তখন কষ্ট মষ্ট করে 2 ঘন্টা পরে আমার 2টা পা ফুলে যায়, আমি ওখানেই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আব্বা আম্মা তখন বাড়িতে আনে আমার পায়ের মধ্যে তেল মালিশ করে, বাট আমার পা অনেক মোটা হয়ে যায়। কিন্তু আমি তখন বিষয়টা কোনোভাবেই মানতে পারতেছিলাম না যে আমি কোনো অন্যায় করলাম না, কোনো অপরাধ করলাম না। আমি মাছ ধরলাম, আমার মাছ নিয়ে চলে গেল এই মেয়েটা, অথচ মাছও সে নিয়ে গেল, আমার গালিও সে দিল, এবং তার গায়ে ভুলবশত একটা ঘুষি পড়ার কারণে আমাকে এরকম চিঙ্গি দিয়ে রাখলো। আমার কাছে তখন তার উপরে খুব রাগ লেগে যায় যে না, আমি এই মেয়েটার একটা চরম লেভেলের ক্ষতি করবো, ওকে আমি এইভাবে ছাড়বো না। তো তখন আমি করি কি, আমাদের ওই খালের ওই পারে একজন মহিলা আছে, আমি আগে স্কুলে যাওয়ার সময় ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। উনি আবার বান মারা বা তাবিজ কবজ এগুলো উনি ভালো করে। তো একদিন আমি করলাম কি, ওনার সাথে ওনার ওই পারে ওনার কাছে গেছি, গিয়ে ওনারে বললাম যে খালা এমন এমন ঘটনা, টাকা যা লাগে আমি আপনাকে দিবো, কিন্তু আমি একটা মেয়েরে বান মারবো, এবং বান মেরে আমি মেয়েটাকে মেরে ফেলবো। পরে আমারে বলে বান মেরে ফেলবি? বান মেরে ফেলা তো অনেক কঠিন এবং অনেক বেশি টাকাও লাগবে। আমি বললাম কত টাকা? উনি বলে 30,000 টাকা লাগবে। আমি বললাম আপনি 30,000 টাকাই দিমু, কিন্তু আপনি ওরা মাইরে ফেলতে হবে। পরে উনি বলে ঠিক আছে তাহলে আমি মাইরে ফেলবো, কিন্তু ওর কিছু জিনিস লাগবে, যেমন অনেকগুলো জিনিস আছে যেগুলোর নাম আমি বলতে চাই না। এইরকম জিনিসগুলো তার কাছে দিলে পরে সেটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে স্মৃতিকে মেরে ফেলবে, এরকম একটা কথা বলে। তো রাগের বশবর্তী আমি বুড়ির কাছে যাই, কিন্তু 30,000 টাকা কোথায় পাবো? মানে হিসাব করতে গেলে 3,000 টাকা তো আমার কাছে নাই বর্তমানে আমার যে অবস্থা। তা 30,000 টাকা কোথায় পাবো? টাকার মিল তো কোনো জায়গা থেকে করতে পারতেছি না। তো টাকার মিল না করতে পারে ভাই, রাগ এতটাই খারাপ জিনিস, মানে আমি এত পরিমাণে রেগে যাই, যেটা আমার শেষ সম্বল ছিল, যেটাকে আঁকড়ে ধরে 2টা টাকা ইনকাম করে আমি পরিবার চালাইতাম, এইটা আমার শেষ সম্বল, যেটা হচ্ছে আমার বেয়াল। আমি ওই বেয়ালটা বিক্রি করে দিই, বেয়ালের জালটা বিক্রি করি, পুরো বেয়ালটা বিক্রি করি, তারপরও 30,000 টাকা হয় না, 15,000 16,000 টাকার মতো হয়। এবং বাকি টাকাটা আমার আম্মার একটা ছাগল থাকে, অনেক শখের একটা ছাগল, আমি আম্মার সাথে রাগারাগি করে ওই শখের ছাগলটাও বাজারে নিয়ে বিক্রি করি। সব কিছু মিলে নিজের জমানো টাকা সহ সব মিলে প্রায় 30,000 টাকা মতো আমার হয়। এবং সেই 30,000 টাকা আমি তখন ওই বুড়ির কাছে নিয়ে দিই, এবং বুড়ি স্মৃতির গায়ের যেসব জিনিস আমাকে নিতে বলে আমি সেসব জিনিসও নিয়ে যাই। নিয়ে গেলে পরে ওই বুড়ি তখন ব্ল্যাক ম্যাজিক করে, ওর উপরে একটা জিন শোয়ার করে, এবং জিন শোয়ার যেদিন করে, মানে আমি যেদিন বুড়িকে টাকা দিয়ে আসি তার পরদিন থেকেই শুরু হয় ওর উপরে অত্যাচার। এইবারে ওর মা মানুষের বাড়ি গিয়ে বলে যে আমার মেয়ের অবস্থা তো খারাপ, আমার মেয়ের উপরে কি জানি একটা শোয়ার হয়েছে, ওইটা রাতের বেলা সে আমার মেয়েকে ধরে, আমার মেয়ের ব্লাড যাচ্ছে, মানে রক্ত ভাঙতেছে, এটা বলে। তাই সবাই তখন বলে যে বারবার বলছিলাম যে মেয়েরে একটু সাবধানে রাখ, রাতের বেলায় ঘরের বাইরে যাইতে দিস না, রাতের বেলায় ঘরের বাইরে যাইতে দেশ কেন, রাতের বেলায় বাইরে যায়, এই জন্যই তো এরকম সমস্যা। ঠিক এই সুযোগটাকে আমি তখন কাজে লাগাই। আমি তখন সবার কাছে বলি, আমি যে আপনাদেরকে বারবার বলছিলাম যে স্মৃতি আমার মাছ নিয়ে চলে গেছে রাতের বেলায়, এটা তো কেউ এখন এতদিন বিশ্বাস করেন না, আজকে তো বিশ্বাস করলেন, ওরে জিনে কেন ধরবে? অবশ্যই ও রাতের বেলায় ঘর থেকে বেরোতো, মানুষের মাছ চুরি করতো এবং মানুষকে বিনষ্ট করতো, যার কারণে ওর আজকে এই অবস্থা। আমি এটা সবার কাছে বলতেছি, খুব লাউডলি বলতেছি, যেহেতু আমি মোটামুটি সুযোগ পেয়ে গেছি। তো সবার কাছে বলি, সবাই তখন স্মৃতির আম্মাকে খুব গালাগালি করে যে যুবতী একটা মেয়েটার আগলে রাখতে পারিস না, এখন এই অবস্থা। তো এইভাবে মনে হয় মোটামুটি মাস 4 মতো কাটে, এবং 4 মাস পরে স্মৃতির অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়, একেবারে মরে যাওয়ার মতো অবস্থা, একেবারে শুকিয়ে যায়, কালো হয়ে যায়, মানে কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়।
তো আমি তখন আর বুঝি না, বা এই কি হয় না হয় তো ঘরের মধ্যেই থাকে এবং বিছনা থেকে উঠতে পারে না, মানে শোয়া থেকে যে উঠবে এমন একটা অবস্থা নাই, একদম শোয়ার মধ্যেই শুয়ে থাকে, মানে একদম শুয়েই থাকে, শোয়া থেকে উঠতেই পারে না, তার অবস্থা খুব নাজেহাল হয়ে যায়। এবং বিভিন্ন বাড়ি মানুষ যায় তাকে দেখার জন্য, সে মারা যাবে, অনেকেই তাকে দেখতে যায়, তার জন্য অনেকেই কান্নাকাটি করে, সবাই যায়। তো এমন অবস্থার ভিতরে আমি 4 মাস পরে, 4-5 মাস হয়ে গেছে ওই সময়, আমি তখন আরেকটা দিন রাতের বেলায় মাছ ধরে আসতেছি। রাত 2টার দিকে ওই দিন মোটামুটি আমি ভালো মাছ পাই, রাত 2টার দিকে মাছ ধরে নিয়ে আমি আসতেছি। কিন্তু আসার সময় ভাই হঠাৎ করে যখন আমি আমাদের ওই ঘাটটা পার হব, স্মৃতির বাড়ির ওই দিকটা পার হয়ে আমাদের বাড়ির কাছাকাছি আসছি, ওইদিকে একটা তাল গাছ আছে অনেক বড়। তো তাল গাছটার নিচে আসার পরে আমি হঠাৎ করে দেখি যে তাল গাছের মানে ঘোড়ার ভিতরে স্মৃতি দাঁড়ায় আছে, এবং ওর হাতে অনেকগুলো মাছ, মানে অনেকগুলো মাছ 2 হাতে ধরে দাঁড়ায় আছে, মানে একটা মাছ মুখে নেওয়া এবং বাকি মাছগুলো হাতের ভিতরে, মানে দেখলেই মনে হবে যেটা ভূত বা পেত্তিনি কিছু। তা আমি ওখানে একটা চিৎকার দিই, মানে চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে যাই। তো জ্ঞান যখন আমার ফিরে, আমি তখন দেখি যে আমাদের পাশে, আমাদের ওই মানে বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছে, ওই হিন্দু বাড়ির মধ্যে আমি জানি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির মানুষজন বের হইছে, এবং বেরোয় তারা আমাকে ওখানে সেন্সলেস অবস্থায় পাইছে, অজ্ঞান অবস্থায় পাইছে। তো আমার আব্বা আম্মু তখন আসে, আমাকে ওইখান থেকে ধরাধরি করে বাড়িতে আনে। তো বাড়িতে যখন আনে তখন প্রায় রাত 2:30, 3টা বা 4টা এরকম কাছাকাছি বেজে গেছে। তো ফজরে আজান দেয়, দিলে পরে আমার শরীরটা তখন আস্তে 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 করে একটু মানে রিল্যাক্সে হয়ে ভালো হয়। কিন্তু ফজর আজানের পরে আমি তখন আবারও পুনরায় ওই গাছটার নিচে যাই যে গাছের নিচে ঘটনা ঘটছে। বাট ওইখানে গিয়ে আমি কোনো কিছুই দেখি না, কোনো মাছও নাই, এবং স্মৃতি, স্পষ্ট স্মৃতি দাঁড়িয়েছিল, আমি নিজের চোখে দেখেছি। স্মৃতির মুখে একটা মাছ ছিল এবং হাতে অনেকগুলো মাছ ছিল, এটা আমি নিজের চোখে দেখতে পাই। এবং দেখতে পাওয়ার পরে বাট ওই গাছের নিচে বসে আমি তখন চিন্তা করতেছি, হায়রে আমি যে জিনিসটা দেখলাম আজকে, যে স্মৃতির হাতে মাছ নিয়ে ওইখানে দাঁড়াই আছে, এটা তো আসলে স্মৃতি ছিল না, এটা ছিল আলগা বা জিন টাইপের কিছু। একইভাবে আমার কাছে মনে হয় অবশ্য রাতের বেলায় আমি যেটা মনে করতাম যে আমার কাছ থেকে মানে মাছগুলো স্মৃতি নিয়ে গেছে, আসলে মাছগুলো কিন্তু মনে হয় না স্মৃতি নিয়ে গেছে, এটা সম্ভবত স্মৃতির রূপ নিয়ে কোনো একটা জিন বা পেত্তিনি, যেটাকে বলো ওইটা আসছিল মাছ খাওয়ার জন্য, ওইটা সম্ভবত স্মৃতির রূপ নিয়ে মাছ নিয়ে চলে গেছে। তাহলে আমার কাছে মনে হলো যে আমি যে স্মৃতির নামে যে ব্ল্যাক ম্যাজিক করলাম, কালো জাদু করলাম, এইটা তো ভাই আমি ভালো করলাম না। আমি এরকম নিষ্পাপ সহজ সরল একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলাম। ওরা তো গরিব হতে পারে, কিন্তু গরিব হইলে পরে, বাট এরকম তো মানে এটা তো সম্ভব না, এভাবে তো ওর জীবনটা নষ্ট হতে পারে না। এবং কেন, কিভাবে, আমি তখন বুঝতে পারতেছি না। তো এবার আমি কি করলাম, বাধ্য হয়ে ওই মহিলার কাছে আবার গেলাম, খালের ওই পারে। ওই মহিলার কাছে গিয়ে আমি তখন বললাম যে খালা, আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আমি যে তাবিজটা করছি স্মৃতির নামে, আমি ওই তাবিজটা উঠে ফেলতে চাই, এবং এটা আর আমি রাখতে চাই না, স্মৃতিরকে আমি মুক্তি দিতে চাই। কারণ আমি যে ভুল বুঝছিলাম স্মৃতির উপরে, আসলে স্মৃতি কিন্তু মূলত এই দোষটা করে নাই, যে দোষের কারণে আমি এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুটা করেছিলাম। তিনি তখন আমাকে বলতেছে যে না, এটা হয়ে গেছে, যেটা একবার হয়ে যায় এটা কাটানো যায় না, এটা এখন আর কাটানোর কোনো সুযোগ নেই, এই মেয়েকে এটা এখন বুক করতে হবে, এবং এটার মাধ্যমে তাকে মরতে হবে, কোনো কথা নেই। আমি তখন ওই খালার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে খালা দেখেন, আমি ওরে ভুল বুঝছিলাম, কিন্তু ও আসলে সঠিক, আপনি যদি আরও টাকা লাগে আমি আপনাকে আরও টাকা দিব, এবং আপনি প্রয়োজনে হচ্ছে ওকে ইয়ে করেন। ওই সময় কিন্তু আমার নিজের বিয়াল ছিল না, আমি অন্যের বিয়াল দিয়ে কিন্তু মাছ ধরতাম, তো আমি তো বিয়াল বিক্রি করে ফেলি। তো এত কষ্টর পরে আমি তখন মানে এত রাগ, তো আমার টার্গেট হচ্ছে আমি প্রয়োজনে আরও টাকা, আমার তো নিজের আর কোনো টাকা নাই, প্রয়োজনে আমি আরও টাকা জোগাড় করবো, যেদিক থেকে পারি করে হলে আমি তখন স্মৃতিকে বাঁচাবো। তখন খালার পায়ে ধরতেছে যে খালা, আপনি যেমনি পারেন স্মৃতিরে বাঁচাইয়া দেন। পরে তিনি একই কথা যে তিনি বাঁচাইতে পারবেন না, তার কাছে কোনো কিছুই করার নাই, তিনি যা করার করে ফেলছেন। তাই কান্নাকাটি করে আমি তখন চলে আসতেছি। আসার পর আমি বললাম যে খালা শোনেন, আপনি যেহেতু ওরা বাঁচাইবেনই না, আমিও মরছি, আমিও গেছি, আপনারাও খাইছি, আমি টাকা দিছি, টাকা দেওয়ার কারণে তো আপনি এটা করছেন। আমি আমার গ্রামে গিয়ে সব মানুষকে জানাই দিব যে স্মৃতি যদি মরে যায়, যাতে স্মৃতির বাপ মা থানাতে গিয়ে আপনারা ধরে নিয়ে যায়, আপনার নামে যাতে মামলা হয়। আপনি যে তাবিজ করছেন এটা আমি সাক্ষী আছি, আপনি নিজের স্মৃতির নামে তাবিজ করছেন স্মৃতিকে মেরে ফেলার জন্য। তিনি তখন আমাকে বলে, এই তাবিজ করার জন্য তো তুই আমাকে টাকা দিলি 30,000। আমি বলছি আমি টাকা দিচ্ছি, এটা তো আমি অস্বীকার করবো, আমি টাকা দিই নি, কিন্তু আপনি যে তাবিজ করেন, আপনি যে তাবিজ করেন এটা সবাই বিশ্বাস করে, এবং আমি বলবো যে আপনি তাবিজ করছেন। এরকম করে আমি ওনাকে তখন ধমক দিই। ধমক দেওয়ার পরে তিনি তখন মোটামুটি একটু নরম হয়ে যায়, অনেক অংশ নরম হয়ে আমাকে বলে যে আকাশ এদিকে আয়, আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না, আমার অনেক খারাপও লাগতেছে। তো যাই হোক, আমি তোকে একটা কথা বলি, তুই আমার কথাটা শোন। এই যে মানে যেটা আমি করছিলাম এটা তো তোর কারণেই করছিলাম, তুই টাকা দিলি এজন্যই করলাম। তা আমাকে ফাঁসাই দিলে, যে কথা আমাকে ফাঁসাই দিলে আমিও ফাঁসবো, তুইও ফাঁসবি। তুই শোন, এটা না করে একটা কাজ কর, আমি তো আর স্মৃতির আব্বা আম্মার কাছে যাইতে পারবো না, তাদের সাথে কথা বলতে পারবো না, এবং তাদেরকে বললে তারা অন্য কিছু মনে করবে। তুই তাদেরকে গিয়ে বল যেন স্মৃতিকে বিয়ে দিয়ে দেয়। যদি স্মৃতিকে বিয়ে দিয়ে দেয় এবং যদি স্মৃতির বিয়ে হয়ে যায়, তাহলে হচ্ছে কোনো সমস্যা নেই, এটা থেকে মুক্তি পাওয়া যাবে।
স্মৃতির বিয়ে হলো, এটা থেকে মুক্তি পাওয়া যাবে। তুই স্মৃতির বাবা মাকে গিয়ে বল যেন স্মৃতিকে তারা বিয়ে দিয়ে দেয়। যদি মেয়েটার বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে গেলে দেন হচ্ছে তার সাথে এই খারাপ জিনটা আর আসতে পারবে না। স্বামী তার সাথে ঘুমাবে, ওর স্বামী যখন ওর সাথে ঘুমাবে তখন ওই জিনটা আর কোনো ক্ষতি করবে না। তুই গিয়ে তো তার বাপ মাকে বল যেন তাকে বিয়ে দিয়ে দেয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওর আব্বা আমার সাথে কথা বলবো, আর আপনিও চেষ্টা করেন যেটা কোনোভাবে কাটানো যায় কিনা। তো আমি ওই খালার বাড়ি থেকে আসার পরেই তখন ওদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে স্মৃতির আম্মার সাথে আমি কথা বলি। যদিও এদের সাথে আমার সম্পর্কটা ভালো না, খুবই খারাপ একটা সম্পর্ক। কারণ কিছুদিন আগে তো একটা ঘটনা ঘটে গেছে, আমাদের এলাকাতে একটা ঘটনা ঘটেছে, তো যার জন্য তারা কিন্তু আমার উপর রাগ। তো রাগ হওয়ার পরে আমি তখন ওর আব্বা আম্মার কাছে গেলাম, গিয়ে বললাম যে শোনেন, এমন এমন ঘটনা, এই আমি একটা কবিরাজের সাথে কথা বলেছি, ওই কবিরাজ আমাকে বলছে, এবং এটা থেকে স্মৃতির মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে স্মৃতিকে বিয়ে দিয়ে দেন। যদি বিয়ে দেন, বিয়ে দিলে পরে ওর স্বামী ওর সাথে থাকবে, এবং স্বামী যখন ওর সাথে থাকবে তখন ওই খারাপ জিন বলেন বা যেটাই বলেন, এইটা আর ওকে খুব বেশি একটা অ্যাটাক করতে পারবে না, এটা ওর কাছ থেকে সরে যাবে। ওকে বিয়ে দিয়ে দেন। এই কথা বলার পরে একইভাবে ওর বাবা মা বলতেছে আমাদের মেয়ে এখন মরতে বসছে, তার বিয়ে করবে কে? আমাদের মেয়ে মরতে বসছে, তাকে বিয়ে এখন কী করবে? আমি তখন বললাম যে কেউ না কেউ তো তাকে বিয়ে করবে, বিয়ে করার জন্য আপনারা ছেলে খোঁজেন। তো ওর মা তখন বলে এটা সম্ভব না, ও শোয়া থেকে উঠতে পারে না, বমি করতে করতে মরে যাচ্ছে, তো এরকম একটা অসুস্থ মেয়েকে আমরা কোথায় বিয়ে দেবো? মানে ওর বাপ মাকে আমি কোনোভাবেই রাজি করাতে পারলাম না যে স্মৃতিকে বিয়ে দেওয়ার জন্য, মানে তারা কোনোভাবে রাজি হচ্ছে না। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন ওর বাবার কাছে বাধ্য হয়ে বললাম যে দেখেন, স্মৃতির যেহেতু এরকম একটা অবস্থা, মানে আমার তখন খুব খারাপ লাগতেছে আমার ভিতরে, যে আমার জন্য একটা মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে, মরে যাবে, আমি এটা মানতে পারতেছিলাম না। যার জন্য আমি বাধ্য হয়ে আমি ওর বাবার কাছে বললাম যে আমি আপনাকে একটা অফার করি, প্রস্তাব করি, আমি জানি আপনি রাজি হবেন কি না। আমি নিজেই স্মৃতিকে বিয়ে করতে চাই, আপনারা যদি রাজি থাকেন তাহলে আমার পরিবারের সাথে কথা বলে স্মৃতির কাছে, মানে আমাকে স্মৃতির কাছে বিয়ে দেন, মানে আমি স্মৃতিকে বিয়ে করব। এটা বলার পরে ওর বাবা তখন এক কথা রাজি হয়ে গেল। মানে ওর বাবা তো ওর মেয়েটা মরে যাচ্ছে, ওর অবস্থা তো খুবই খারাপ, তো সেই জায়গা থেকে ওর বাবা আর কোনো দ্বিমত করলো না, বললো আচ্ছা ঠিক আছে, তুমি যদি বিয়ে করো তাইলে আমার কোনো আপত্তি নেই, আমি তোমার কাছে বিয়ে দিতে রাজি আছি। এই কথা স্মৃতির আব্বা বললো। এবং স্মৃতির আব্বা এটা বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার পরিবারের সাথে কথা বলি, এবং আমি আপনাকে যেদিন বলবো আপনি ওই দিন আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে আসেন। তো এই ঘটনার পর আমি তখন বাড়িতে গেছি, রাতের বেলা খাবার খাইছি, রাতে খাওয়ার পরে আমি তখন আমার আম্মার ডাক দিছি। আম্মার সাথে আমার মোটামুটি সম্পর্কটা সবচেয়ে বেশি ভালো, কারণ ছোটো ভাই বোনগুলো কিন্তু তখন পড়াশোনা করে, আমি যদি পরিবারের বড় ছেলে তাহলে আমি এখন চাইলেই বিয়ে করতে পারি, আমার বিয়েতে ততটা বাধা দিবে না, পরিবার ততটা বাধা দিবে না, কারণ আমি তখন প্রাপ্তবয়স্ক, বিয়ে আমি করতেই পারি। তো আমি তখন আমার আম্মারে সাইডে ডাক দিয়ে বললাম যে আম্মা, এমন এমন ঘটনা, এই আমি হচ্ছে অমুক গ্রামের স্মৃতি মেয়েটার আমার ভালো লাগছে, আমি তার বিয়ে করতে চাই। আমার আম্মা বললো যে তোর সাথে মাছ নিয়ে যে ঝামেলা হয়েছিল এই মেয়েটা? আমি বললাম হ্যাঁ এই মেয়েটা। আমার আম্মা তখন বলতেছে যে এটা কি, এই মেয়ে তখন মরতেছে, সে তো তাকে, তার তো অবস্থা খারাপ, সে তো দাঁড়াইতেই পারে না, সে মারা যাবে, তো এরকম একটা মেয়ে তুই কেন বিয়ে করবি? মানে এটা কোন ধরনের কথা? আমি তখন একটু বানাই আমার আম্মারে বললাম আর কি, কথাগুলো সত্য ছিল না। তারপর আমাকে বলছে যে আম্মা, স্মৃতির সাথে আমার দীর্ঘদিন ধরে রিলেশন চলতেছিল, প্রেম ভালোবাসা চলতেছিল, তো এখনও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, বাট আমি ওকে বিয়ে করবো। আমি একটা কবিরাজের কাছে কথা বলছিলাম, ওই কবিরাজ আমাকে বলছে যে ওর যদি বিয়ে হয় তাহলেও ভালো হয়ে যাবে। আর আমার আম্মা বলে তুই কী বললি, ওর সাথে যদি তোর প্রেম ভালোবাসা এতই থাকবে, তাহলে কিছুদিন আগে কেন তুই বললি যে ও তোর মানে বিড়ালের মাছ নিয়ে গেছে, এটি নিয়ে কেন তো মামলা মোকদ্দমা করলি? গ্রামের মানুষ তো আমার মা, মানে একটা কথাকে যতটুকু পেঁচানো দরকার ঠিক ততটুকু পেঁচাইতে আছে। তো আমি আম্মারে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না যে স্মৃতিকে আমি পছন্দ করে আমি তাকে বিয়ে করতে চাই। আম্মা ঘুরে ফিরে কথা একটাই যে আমি কেন স্মৃতিকে বিয়ে করব। শেষ পর্যন্ত আম্মা আর আব্বা তারা দুজনে মিলে আমাকে ডিরেক্টলি বলে দিল যে তারা কখনোই মানে আমাকে স্মৃতিকে বিয়ে করাবে না, মানে স্মৃতিকে আমার ঘরের বউ তারা কখনোই বানাবে না। আমার আব্বা ডিরেক্টলি বলে যে আমার নিঃশ্বাস থাকতে আমি কখনো এই মেয়েকে তোর ঘরের বউ বানাইতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। প্রয়োজন আমি তোকে মেরে বাড়ি থেকে বের করে দিব, তারপরে এরকম অসুস্থ একটা মেয়েকে আমি বিয়ে করাবো না। একে তো অসুস্থ এবং তাদের কোনো টাকা পয়সাও নাই, তারা গরিব, সুতরাং এরকম একটা ফ্যামিলিতে আমি বিয়ে করাবো না। মানে সম্পূর্ণভাবে আমার বাবা তখন এটাতে মানে দ্বিমত পোষণ করলো। আমার মা একইভাবে, মায়ের কথা হচ্ছে যে না এটা হতে পারে না। তখন আমি টেনশনে পড়ে গেলাম যে আল্লাহ এখন আমি কী করব, কোনোভাবেই তাদের রাজি করাতে পারি না। এবং স্মৃতির সাথে তো সত্যিকার অর্থে আমার কোনো প্রেম ভালোবাসা নাই, কোনো প্রেম ভালোবাসাও নাই, এবং স্মৃতিও তো মরতে বসেছে, সেও তো খুব অসুস্থ, আমি যে তাকে নিয়ে পালিয়ে যাব এরকমও তো কোনো সুযোগ নেই। এবং ওর বাবা মাকে কোনোভাবেই বুঝাইতে পারি না যে তাদেরকে বিয়ে দিয়ে দেন। আর তাদেরকে বুঝাতে পারলেও তো কোনো লাভ নাই, যে মেয়েটা এরকম মৃত্যুসজ্জায় শুয়ে আছে তাকে বা কে বিয়ে করবে? বিয়ে করা মানুষ তো খুঁজে পাওয়া যাবে না। তো এরকম করতে করতে একদিন, 2 দিন, 3 দিন যেতে যেতে কোনোভাবেই আমি আমার বাপ মাকে রাজি করাতে পারতেছি না যে মানে স্মৃতিকে বিয়ে, তারা আমার কাছে স্মৃতিকে বিয়ে দেবে, কোনোভাবেই পারতেছি না।
একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি স্মৃতিকে নিয়ে পালাইয়া যাব, দেখি ওরে কোনোভাবে একটু ভালো করা যায় কিনা। ওই বুড়ির কাছে পুনরায় আবারও গেলাম, গিয়ে বললাম যে কোনোভাবে ভালো করা যায় কিনা, একটু ভালো হলে আমি সাথে প্রেমের অভিনয় করে ওকে নিয়ে পালাবো। এবং ওই খালাও তখন আমার কাছে বলতেছে যে না, মানে অন্তত বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই মেয়ে আর ভালো লাইনে যাবে না বা ভালো হবে না। পরিশেষে আমি খুব টেনশনে পড়ে গেলাম। টেনশনে পড়ে গিয়ে একদিন রাতের বেলায় আমি এবার নিজে সিদ্ধান্ত নিলাম যে আমাকে যেভাবে পারি আমি তাকে বাড়ি থেকে তাকে আমি বাড়ি থেকে নিয়ে পালায়ে যাব, মানে তাদের বাড়ি থেকে নিয়ে পালায়ে যাব, ওরকম একটা সিদ্ধান্ত নিলাম। এবং সেই সিদ্ধান্ত নিতে গিয়ে আমি ঠিকই রাতের বেলায় লোক ঠিক করলাম, ওরে বাড়ি থেকে আমি নিয়ে যাব, মানে চুরি করবো আর কি। তো সেটা তো আমি সার্থক হলাম না, পারলাম না। যারে আমি ঢুকেলাম চুরি করার জন্য ও ধরা খেয়ে গেছে, এবং এই বেটা ধরা খেয়ে সবার সামনে আমার নাম বলে দিল। এবং আমার নাম বলে দেওয়ার পরে আমি তো তখন আরও খারাপ হয়ে গেলাম, এবং আমার অবস্থা তখন আরও খারাপ হয়ে গেল। এবার আব্বা আম্মা বুঝতে পারলো যে আমি আসলেই খারাপ হয়ে গেছি। আমি ওদের মেয়েকে উঠে আনার জন্য পাগলামি শুরু করছি। এই মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা আছে, যার জন্য আমার বাপ্পাই তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে দিয়ে দিবে, মানে আমাকে বিয়ে করাবে। এবার আমার জন্য তারা মেয়ে খুঁজতেছে। একদিকে তো স্মৃতির অবস্থা খারাপ, আমি কিন্তু তখন স্মৃতিকে অনেক ভালোবেসে ফেলছি। এই যে স্মৃতির আমি এত বড় ক্ষতি করলাম, স্মৃতির জীবনটা আমি শেষ করে দিলাম, সে জায়গা থেকে আমি কিন্তু স্মৃতিকে অনেকটাই ভালোবেসে ফেলছি, এবং স্মৃতিকে আমি সব কিছু থেকে বাঁচাইতে চাই। আর এদিক দিয়ে তো পরিবার আমার জন্য মেয়ে ঠিক করে ফেলতেছে, আমাকে বিয়ে করাই দিবে, বিয়ের জন্য মেয়ে দেখতেছে। আর ওই দিক থেকে স্মৃতি তো মরতে বসে আছে। দুইটা জিনিসের প্রতি তখন পড়ে গেলাম, কোন দিকে যাব, কোন ওয়েতে যাব কিছুই বুঝতে পারি না। এইভাবে হঠাৎ করে আমার পরিবার নুসরাত নামের এক মেয়েকে ঠিক করে ফেলছে, ওই মেয়েকে আমাকে বিয়ে করাবে। নুসরাত নামের এক মেয়েকে ঠিক করছে, ওই মেয়েকে আমাকে বিয়ে করাবে। এবং এতে বড় বেনিফিট হচ্ছে, ওই নুসরাত মেয়েটা বলতেছিল যে আমি যদি ওই মেয়েটাকে বিয়ে করি তাহলে ওই মেয়ের বাবা আমাকে বিদেশে নিয়ে যাবে, মানে ওই মেয়ের বাবা ওমানে থাকে এবং আমাকে ওমান নিয়ে যাবে। এটাও নুসরাতের বাবা বলতেছিল আমার আব্বাকে। তো এটা আমার আব্বাকে বলার পর আমার আব্বা তো পাগল হয়ে গেছে, যেহেতু আমার ছোটো দুইটা মানে একটা ভাই একটা বোন আছে, এবং আমাদের পরিবারটা একেবারে নিম্নবিত্ত একটা মানে পরিবার। তো সেক্ষেত্রে যদি নুসরাতের আব্বা আমাকে বিদেশে নিয়ে যায় তাহলে তো আমাদের পরিবারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, বিদেশ গিয়ে আমি মোটা অঙ্কের টাকা ইনকাম করব, আমার পরিবারটাকে আমি পরিপূর্ণভাবে চেঞ্জ করব, এটা উনি মনে করছে আমার আব্বা। এটা মনে করে নুসরাতের আব্বাকে আমার আব্বা তখন ডিরেক্টলি বলে দিল যে ঠিক আছে ভাই সাহেব, আপনি যেভাবে বলেন এভাবেই হবে, কবে বিয়ে হবে আপনি বিয়ের দিন তারিখ ঠিক করেন, এবং আমার ছেলেকে আমি আপনার মেয়েকে বিয়ে করাবো। আমার আব্বা মোটামুটি পাকা কথা দিয়ে ফেলছে, এবং আমাকে এসে একরকম বন্দি করে বেঁধে জোর করে ওই নুসরাতকে আমাকে বিয়ে করাতে বাধ্য করে। ভাই তখন আমি কিন্তু মানে সত্যি এটা অনেকের কাছে হাস্যকর মনে হবে, স্মৃতির সাথে স্মৃতি কিন্তু আমাকে জানেও না, এবং স্মৃতি তখনও পাগল, ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু স্মৃতি পাগল। কিন্তু আল্লাহর কি হুকুম, বাট আমার পরিবার আমাকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে, আর আমি তখনও মন থেকে স্মৃতিকে পছন্দ করি। যাই হোক, এক পর্যায়ে আমি তখন বিয়ে করতে বাধ্য হলাম, নুসরাত নামের ওই মেয়েটাকে আমি তখন বিয়ে করলাম। এবং বিয়ে করার পরে এই মেয়েটাকে বিয়ে করলাম, বিয়ে করার পর ওই দাদির কাছে আমি বারবার তখনও যাই, মানে দাদি বলতে ওই মহিলাটার কাছে আর কি, যাকে দিয়ে আমি ব্ল্যাক ম্যাজিকটা করেছিলাম স্মৃতির জন্য। উনি একটা কথাই বলে, বিয়ে হলে ঠিক হবে, বিয়ে ছাড়া ঠিক হবে না, বিয়ে হলে ঠিক হবে, বিয়ে ছাড়া ঠিক হবে না, উনি এক কথাই বলে। তো এরকম করে আমি তখন নুসরাতকে বিয়ে করি। নুসরাতকে বিয়ে করার পরে আল্লাহর রহমতে ওর বাবা মা, মানে স্মৃতির বাবা মা স্মৃতিকে নিয়ে কোথায় জানি যায়, মানে কোন একটা কবিরাজের কাছে যায়, আমি জানি না কোন জায়গায় যায়, এবং সেই কবিরাজের মেডিসিন নেয়, সেই কবিরাজের সারণ নেয়, পানি পরা নেয়, ওগুলো নেওয়ার পরে আলহামদুলিল্লাহ স্মৃতি কিছুটা সুস্থ হতে থাকে, আগের চেয়েও অনেক অংশে সুস্থ হয়ে যায়, অনেক অংশে সুস্থ হয়, এবং সুস্থ হয়েও তখন মোটামুটি হাঁটাচলা করতে পারে, মানুষের সাথে কথাবার্তা বলে, কিন্তু শরীরটা একটু দুর্বল। আমি যখনই তাকে দেখি কোনো রাস্তার পাশে এখানে ওইখানে, আমি তখন নিজের চোখের পানি ধরে রাখতে পারি না, আমার তখন কলিজাটা ছিঁড়ে যায়, যে মানুষটার আমি মানুষটার জীবনটাকে আমি আজকে তছনছ করে দিলাম, ওর জীবনের এত বড় ক্ষতি করলাম, মানে নিজে খুব কান্নাকাটি করি, যেখানে ওকে দেখি সেখানে আমার নিজের চোখের পানি চলে আসে। তো যাই হোক, এখন আর কি করার, ও যেহেতু এরকম হয়েই গেছে, আমি তো আর কিছু করতে পারবো না, বাজা হবারটা হয়ে গেছে। এরই মাঝে তখন নুসরাতের বাবা আমার ওমানের ভিসাটা কনফার্ম করে ফেলে, আমি পাসপোর্ট করে জমা দিই, খুব তাড়াতাড়ি আমার ভিসা তখন লেগে যায়। ভিসা লাগার পর আমাকে তখন ওমানে নিয়ে যাবে। তো ওমানে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে আমার পরিবার। দেন আমিও তখন একইভাবে সমস্তভাবে স্মৃতির মায়া ভুলে, কারণ স্মৃতি তখন সুস্থ হয়ে গেছে, ভালো আছে, তো ভালো থাকার কারণে আমি আর স্মৃতিকে নিয়ে টেনশন না করে আমি তখন নুসরাতকে বিয়ে করে নুসরাতকে বউ বানিয়ে নুসরাতের বাপের টাকায় আমি তখন ওমানে চলে যাই। এবং ওমান যাওয়ার পরে তখন আমাকে একটা মানে বাগানে কাজ দেওয়া হয়, যেটা হচ্ছে আমাদের লোকালি গ্রাম যেরকম, ওই গ্রামের ওমানের একটা গ্রামে আমি তখন একটা চাকরি করি, বাগানে চাকরি করতেছি, 2-1 টাকা বেতন পাচ্ছি, যাই পাচ্ছি ওইটা দিয়ে আমি চলতেছি, রিয়াল পাইতেছি, পরিবারকে পাঠাইতেছি। এইভাবে 2 থেকে 3 মাস আমার কাটে। 2 থেকে 3 মাস পরে আমি তখন পুনরায় আবারও জানতে পারি যে স্মৃতির নাকি সমস্যাটা আবার দেখা দিছে। মানে আমি ওমান যাওয়ার 3-4 মাস পরেই জানতে পারি স্মৃতির সমস্যাটা আবার দেখা দিছে, ওই জিনটা আবার ওকে ডিস্টার্ব করতেছে, ওর ক্ষতি করতেছে, ওর কোনোভাবে মানে রক্ষা করা যাইতেছে না।
আবার আগের মতো। এবং তখন আমি ওর বাবা মায়ের সাথে যোগাযোগ করি, স্মৃতির বাবা মায়ের সাথে। আমি তখন ওমানে, এবং যোগাযোগ করে আমি বলি যে কীভাবে কী করা যায় আপনারা আমারে বলেন। তো তারা বলে যে অনেক টাকা লাগবে, ওই কবিরাজের কাছে, যে কবিরাজের কাছে একবার নিয়ে গেছিলাম আমরা, আমাদের সব কিছু বিক্রি করে ওই কবিরাজের কাছে নিয়েছি, এখন আবার নিতে অনেক টাকা লাগবে। আমি তখন বললাম কত টাকা লাগবে, তারা আমাকে একটা অ্যামাউন্ট বলে। আমি বললাম যে আমি টাকা দিব, আপনারা স্মৃতিকে নিয়ে যান। পরে পুনরায় আমি তখন টাকা দিই এবং আমার টাকায় স্মৃতিকে তখন আবার ওই কবিরাজের কাছে নিয়ে যায়। নিয়ে গেলে পরে আলহামদুলিল্লাহ স্মৃতি তখন পরিপূর্ণভাবে সুস্থ হয় এবং আমার সাথে খুব ভালো করে কথাবার্তা বলে। আমার সাথে কথা বলে এরপর থেকে আমি অলওয়েজ স্মৃতির সাথে ফোনে কথা বলি। আর এদিকটা আমার বউ তো নুসরাত আছেই, নুসরাতের সাথেও কথা হয়, কিন্তু অতটা কথা হয় না, কারণ নুসরাত অলওয়েজ আমার বাবা মা ভাই বোন ওদেরকে নিয়ে, পরিবার নিয়ে ব্যস্ত থাকে। আমি যখনই সময় পাই ঠিক তখনই স্মৃতির সাথে কথা বলি এবং স্মৃতির খোঁজখবর নেই, স্মৃতি কোথায় আছে, কেমন আছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা, ভালো আছে কিনা, এসব নিয়ে আমার তখন স্মৃতির সাথে কথা হয়। কথা হতে হতে স্মৃতি তখন পরিপূর্ণ সুস্থ হয় এবং সুস্থ হওয়ার পরে স্মৃতির পরিবার তখন সিদ্ধান্ত নিল যে স্মৃতিকে বিয়ে দিয়ে দিবে, মানে বিয়ে দিবে, তারা বিয়ের জন্য ছেলে খুঁজতেছে। কিন্তু ভাই যখন থেকে ছেলের জন্য মানে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতেছিল, বাট তখন থেকে আমার কলিজার ভিতরটা তখন কেঁপে উঠলো যে আমি যতই নুসরাতকে বিয়ে করে নুসরাতের সাথে সংসার করি, কিন্তু আমার মনটা এখনও সেই স্মৃতির কাছে পড়ে আছে। তার সাথে আমার কোনো প্রেম হয়নি, কোনো ভালোবাসা হয়নি, কোনোদিন ওকে আমি জড়িয়েও ধরিনি, তার হাতটা পর্যন্ত স্পর্শ করি নাই। যতটুকু ছিল ততটুকু ছিল শত্রুতা, আমি মারামারি। কিন্তু সেই শত্রুতা আমি মারামারি থেকে যে আমি কেন স্মৃতির প্রতি এতটাই দুর্বল হয়ে গেলাম, কেন তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠলাম, কেন আমার অতি আত্মা সব কিছু বলে তার পিছনেই ঘুরতে শুরু করলাম, এসব আমি কোনো কিছুই বুঝি না। যাই হোক, আমি তখন হুট করে স্মৃতির বাবাকে বলে দিলাম যে আপনার স্মৃতিকে এখন কোথায় বিয়ে দিবেন, কোন জায়গায় বিয়ে দেবেন। উনি বলে যে দেখে শুনে একটা ভালো ছেলে পেলে বিয়ে দিব। আমি তখন স্মৃতির বাবাকে ডাইরেক্ট বললাম যে আপনি যদি অনুমতি দেন আমি স্মৃতিকে বিয়ে করব। উনি তখন আমাকে বলে এটা কী ধরনের কথা বললা যে তুমি স্মৃতিকে বিয়ে করবে, এটা কীভাবে সম্ভব, তোমার তো ঘরে বউ আছে, নুসরাত আছে। আমি তখন বললাম হ্যাঁ, আপনার কথা আমি মানলাম, আপনার কথা আমি বুঝলাম যে আমার বউ নুসরাত আছে আমার ঘরে, এবং নুসরাত যেহেতু আছে তাহলে তো কোনো মানে সমস্যা তো নাই, একটা পুরুষ দুইটা বিয়ে করতেই পারে, নুসরাত আমার ঘরে থাকবো, সমস্যা কী, এবং প্রয়োজন আমি স্মৃতিকে বিয়ে করে স্মৃতিকে আমি আলাদা ঘর বাড়ি বানাই দিব। উনি আমাকে বলে যে না, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করবে, তা হতে পারে না। আমিও তো একটা বাবার মেয়ে, নুসরাতও তার একটা বাবার মেয়ে। নুসরাতের বাবা তোমাকে ওমানে নিয়ে গেছে বলে তুমি কিছু টাকা ইনকাম করে আমাদেরকে দিছো, যার জন্য আমরা স্মৃতির জীবনটাকে বাঁচাইতে পারছি। তো সেই জায়গা থেকে আমরা নুসরাতের এত বড় ক্ষতি হতে দিব না। এই কথা স্মৃতির আব্বা বলতেছে। আমি তখন ওনাকে খুব বোঝাচ্ছি, কাকা দেখেন আমি স্মৃতিকে অনেক পছন্দ করি, আমি স্মৃতিকে ভালোবাসি, ওরে না পাইলে আমি মরে যাব। তিনি আমাকে বলে এসব পাগলামের কোনো মানে হয় না, তুমি এসব কোনো পাগলামি করো না, এসব না, এগুলো হতে পারে না। এবার আমি স্মৃতির সাথে কথা বলি, স্মৃতিকে আমি তখন ডিরেক্টলি বলি যে স্মৃতি আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করব। ওর কাছে কান্নাকাটি করি। ও তখন আমাকে বলে যে না, এটা হতে পারে না, কারণ আপনি অলরেডি নুসরাতকে বিয়ে করছেন। আমি তখন বলি আমি যেমনি পারি, আমি একটা পুরুষ কি দুটো সংসার করতে পারি না, একটা ছেলে কি দুটো সংসার হয় না, আমার দুটো সংসার হলে সমস্যা কি, আমার কাছে নুসরাতও থাকবে, আমার কাছে তুমিও থাকবা, আর তুমি থাকবা। ও আমাকে তখন বলে যে কীভাবে সম্ভব, এটা আমার আব্বা আম্মা মানবে। আমি বললাম যে তোমার আব্বা আম্মা না মানুক, তুমি তো মানবা। দেখো তুমি কিন্তু লাস্টে মরতে বসছিলা, অ্যান্ড তোমাকে মৃত্যুর পর থেকে কিন্তু আমি একমাত্র ফিরে আনছি, আমি নিজে তোমাকে মৃত্যুর পর থেকে ফিরে আনছি আমার ইনকামের টাকা দিয়ে। তো তোমার কাছে আমার অনুরোধ যে তুমি আমার কথাটা শোনো। ও তখন আমাকে বলে যে ঠিক আছে, আমি আপনার এক কথাই শুনতে রাজি আছি, যদি আপনি আমাকে বিদেশে নিয়ে চলে যান, কারণ আমি একই বাংলাদেশে থেকে আমি নুসরাতের সাথে সতীনের সংসার করতে পারবো না, আমার পক্ষে সতীনের সংসার করা সম্ভব না। যদি আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলে যান তাহলে আমি যেতে রাজি আছি, যেহেতু আপনি বিদেশে থাকবেন, আপনি আমাকে আপনার সাথে রাখবেন এবং আপনি 1-2 বছর পরে আইসা নুসরাতের কাছে মাঝে মাঝে থাকেন, এতে আমার কোনো সমস্যা নেই। আমি তখন বললাম তুমি এই কথা রাজি? ও বলে হ্যাঁ আমি এই কথা রাজি আছি, আপনি যদি আমাকে নিয়ে যান তাহলে আমি আপনার কাছে চলে যাব। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য টাকা পাঠাই, তুমি পাসপোর্ট করো, এবং পাসপোর্ট করা হয়ে গেলে আমি তোমাকে সব কিছু জানাবো। ও তখন বলে আচ্ছা ঠিক আছে। তা আমি তখন তার জন্য টাকা পাঠাই, সে তখন পাসপোর্ট করে। তো আমি ওই মুহূর্তে তো থাকি নুসরাতের বাবার সাথে থাকা অবস্থায় তো আমি স্মৃতিকে ওমান আনতে পারবো না, এবং স্মৃতিকে ওমান নিয়ে আসলেও নুসরাতের বাবা আমাকে মানে শেষ করে দেবে, আমাকে বাঁচতে দিবে না, কারণ ওনার একমাত্র মেয়ে, নুসরাতও কিন্তু ওনার একমাত্র মেয়ে ছিল। পরে নুসরাত কিন্তু অনেক কালো, মানে অনেকেই কালো ছিল, পুরোই কালো, এবং নুসরাতের তুলনায় স্মৃতি অনেক বেশি সুন্দর, অনেক সুন্দরী ছিল। তো আমি তখন পরিশেষে করলাম কি, আমার যেই মানে কফিল ছিল, আরবিক ভাষায় যাকে আরবাব বলে, আমি আমার আরবাব মানে আমাদের ওমানের ভাষা আরবাব বলে, আমি আরবাবের সাথে কথা বলি যে আরবাব দেখ এমন ঘটনা, আমি তো মোটামুটি রেস্টুরেন্টের কাজ জানি, আর তুই একটা মানে রেস্টুরেন্ট খোল। এরকম করে আমি তখন আমার কফিলরে একটা বুদ্ধি দিই। আমার যে আরবাব আছে, আমার আরবাব কিন্তু অনেক ইয়াং ছিল, যথেষ্ট ইয়াং বয়সী একটা লোক। আমি তখন ওরে বুদ্ধি দিই যে এমন ঘটনা, আমি একটা খুলবো, রেস্টুরেন্ট খুলবো, তুই আমার হেল্প কর।
পরেও আমারে বললো যে ঠিক আছে তুই খোল। তখন আমি কী করলাম, ক্যাফেটেরিয়া, ওইখানে একটা ক্যাফেটেরিয়া বলে, মানে সামান্য ধরনের যেগুলো হয় আর কি, কফি শপ আমাদের বাংলাদেশের মতো, যে কফি বিক্রি করা হয়, তারপরে স্যান্ডউইচ, বার্গার, মানে ছোটো টাইপের যে জিনিসগুলো হয় না, কম দামে যে জিনিসগুলো, ওইগুলো বিক্রি করা হয়। এই টাইপের একটা শপ আমি তখন খুললাম। আমার খুলতে কিন্তু অনেক টাকা লাগছে এবং আমার কফিল আমাকে অনেক সাহায্য করছে, পুরোটা টাকাই কফিল, আমার নিজের না। তো আমি তখন খুললাম, খোলার পরে আমার টার্গেট কিন্তু আমি আমার বউকে নিয়ে আসবো, মানে স্মৃতিকে নিয়ে আসবো। তো এটা খোলার পর আমি তখন কফিলকে বললাম যে কফিল দেখে এই ঘটনা, অ্যান্ড এটা তো একটা মহিলা দরকার, একটা মেয়ে হইলে ভালো, কারণ পুরুষ দিয়া বানানোর চেয়েও, মানে নাস্তাটা যখন আমরা পুরুষ দিয়া বানাই, ওইটার চেয়েও যদি একটা মেয়ে দিয়া বানাই তাহলে অনেক ভালো বানাইতে পারবে। আমার কাছে বাংলাদেশে একটা ভালো বাবুর্চি মেয়ে আছে, অ্যান্ড তুই যদি বলো আমি মেয়েটারে নিয়ে আসবো। তো আমার কফিল বলে ভালো কথা, নিয়ে আয়। তাই আমি কী করলাম, ওই সময় স্মৃতির পাসপোর্টটা নিয়ে গেলাম, স্মৃতির পাসপোর্ট নিয়ে গিয়া ওইখানে জমা দিলাম পরে তখন আমার সৌদির ভিসাটা হয়ে গেল, মানে সরি ওমানের স্মৃতির ভিসাটা হয়ে গেল। স্মৃতির ভিসা হয়ে যাওয়ার পরে আমি তখন স্মৃতিকে বাংলাদেশ থেকে সৌদি ইয়েতে নিয়ে গেলাম, ওমানে নিয়ে গেলাম। এবং ওমানে নিয়ে যাওয়ার পরে তখন আমরা একইভাবে কাজ করতেছি। ওই সময় পর্যন্ত কিন্তু নুসরাতের বাবা আমাকে বারবার বলতেছে যে এটা কে। আমি তখন বললাম যে এটা আমি ঢাকা থেকে আনছি, এখানে আমার এখানে কাজ করবে, এটাই কিন্তু বলছি। তো এইভাবে বলতে বলতে একদিন ভিডিও কলে জানি কিভাবে ওই স্মৃতিকে নুসরাতের বাবা নুসরাতকে দেখায় দেয়, মানে আমি একটা মেয়ে আনছি, এই মেয়েটা কি ওইটা নুসরাতের বাবা দেখাই দেয়, আমি কিন্তু দেখাই না। আমি কিন্তু স্মৃতিকে অন্য মেয়ের ছবি মানে নুসরাতকে অন্য একটা মেয়ের ছবি পাঠাইছি, স্মৃতির ছবি পাঠাই না, কারণ স্মৃতির ছবি পাঠাই স্মৃতিকে চিনে যাবে। তো যার জন্য আমি স্মৃতির ছবি না পাঠাই অন্য একটা মেয়ের ছবি পাঠাইছি। কিন্তু ভিডিও কলে নুসরাতের বাবা কী করছে, নুসরাতকে দেখাই দিছে যে আমি যেই মেয়েকে আনছি। ভিডিও কলে দেখানোর পরে নুসরাতও তখন চিনে ফেলছে এটা স্মৃতি, এবং স্মৃতিও বাড়িতে নাই। স্মৃতির মা বলছে স্মৃতি ঢাকাতে চাকরি করতে গেছে, কিন্তু এটা তো ওরা বিশ্বাস করে ফেলছে এবং ও ভিডিও কলে দেখছে। ওই দিন রাতেই তখন আমার বউ নুসরাত আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করছে, যে হ্যাঁ তুমি পাশের বাড়ির মেয়ে স্মৃতির নিয়ে গেছো, তার তুমি আগে বিয়ে করতে চাইছো, বিয়ে করতে পারো নাই বলে তুমি ওই মেয়ের উমারে নিয়ে গেছো, তোমার এত বড় সাহস, মানে লেগে গেছে মনে করেন গাছে মাছে। ও আমার খুব গালাগালি করতেছে, একইভাবে আমার বাপ মা আমাকে গালাগালি করতেছে, তুই ওদের মেয়েকে নিলি কেন, ওদের মেয়েকে কোন হিসাবে নিলি। এবার আমার বাপ মায় গিয়া যখন নুসরাতের বাপ মায়ের মানে স্মৃতির বাপ মায়ের গালাগালি করতেছে, স্মৃতির বাপ মায় তখন বাধ্য হয়ে বলতেছে আপনার ছেলের সাথে আমার মেয়ের মোবাইলে বিয়ে হয়েছে। আসলে কিন্তু আমাদের মোবাইলে বিয়ে হয়েছিল, এবং মোবাইলে বিয়ে হওয়ার পরে আমি তাকে আনছি। তাই ওর বাবা বলতেছে মোবাইলে বিয়ে হয়েছে, এবং মোবাইলে বিয়ে হওয়ার পরে ও নিয়ে গেছে আমার মেয়েরে। নুসরাত তখন বলতেছে আমি অনুমতি দিলাম না, আমি ওর বড় বউ, আমি অনুমতি না দিলেও দ্বিতীয় বিয়ে কীভাবে করে, আমি তো কোনো অনুমতি দেইনি। তার স্মৃতির বাবা তখন বলতেছে যে ঠিক আছে তুমি যেহেতু অনুমতি দেওয়া হয় তাহলে তুমি মামলা করো, এখন তুমি মামলা করো, কিন্তু বিয়ে তো হয়ে গেছে, আমার মেয়েরও বিয়ে করে ফেলছে। যাই হোক, এই নিয়ে তখন তুমুল পরিমাণের ঝগড়া লেগে গেল আমার পরিবারের মাঝে, এত পরিমাণের ঝগড়া যে মানে একে তো নুসরাতের বাবা এই দেশে আছে, তিনি আমার সাথে 24টা ঘন্টা ঝগড়া করে, তুই ফকিন্নির পুত ছিলি, তোর টাকা ছিল না, পয়সা ছিল না, তুই গরিব ছিলি, আমি তোকে বিদেশের মুখ দেখাইছি, বিদেশে আসার পরে তুই ক্যাফেটেরিয়া দিলি, হোটেল দিলি, এখন অন্য একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসলি, আমার মেয়েটার কী হবে, মানে খুবভাবে তিনি আমাকে গালাগালি করতেছে। আমি তারে বুঝাই যে দেখেন আব্বা, আমারে আপনি গালাগালি করেন না, হয়তো আমার ভাগ্যে আপনার মেয়ে, আমার ভাগ্যে 2টো বিয়ে ছিল, আমি 2টো বিয়ে করছি, আমি এই মেয়েটাকে যেমনভাবে রাখবো আমি আপনার মেয়েরও তেমনভাবে রাখবো, আমি নুসরাতকে কখনো কষ্ট দিব না, নুসরাতকে আমি অনেক ভালো রাখবো না। নুসরাতের বাবার কথা যে তুই এটা অন্যায় করছিস, এটা অপরাধ করছিস, তা হতে পারে না, আল্লাহ তোর বিচার করবো, মানে উনি আমারে গালাগালি করে। এদিক দিয়ে নুসরাত 24টা ঘন্টা আমার বাপ মায়ের মারে, মানে বাপ মায়ের গায়ে পর্যন্ত হাত তোলে, যে মানে যেটা আসলে বলার মতো না আর কি। এইরকম পরিস্থিতি, আমার ছোটো বোনটারে বিয়ে দে, আমার ছোটো বোনের শ্বশুর বাড়িতে গিয়ে আমার ছোটো বোনের শ্বশুর শাশুড়ির কাছে পর্যন্ত বদনাম করে আসে আমার, এবং আমার ছোটো ভাইটারে পর্যন্ত খারাপভাবে দেখে। মানে এত পরিমাণের অত্যাচার সে 4-5 মাসে করে, যা বলে বোঝাতে পারবো না। 4-5 মাস পরে অত্যাচারের মাত্রা এতটাই তীব্র হয়ে যায় যে সব আর আমার পরিবার নিতে পারে না। এবং একদিন আমার আব্বা আম্মা তার সাথে খুবভাবে ঝগড়া লাগার পরেই ও তখন করে কি, গিয়ে মামলা করে দেয় আমার পরিবারের নামে, আমার বাপ্পার নামে মামলা করে, এবং ওই মামলা সূত্র ধরে তখন আমার তাকে ছেড়ে দিতে হবে, কারণ আমি তো আর বাংলাদেশে নাই, আমি ওমানে আছি। বাংলাদেশে আসলেই সে আমাকে জেলে ঢুকাই দিবে, মামলা দিয়ে জেলে ঢুকাই দিবে। তা যার জন্য আমি বাংলাদেশে আসলাম না। তখন তার পরিবার, মানে তার বাবা কিন্তু বিদেশ থেকে এসব করতেছে, নুসরাতের বাবা বিদেশ থেকে এগুলো করলো। দেন এবার আমার নামে মামলা দিল, মামলা দেওয়ার পর কাবিনের টাকা দিতে হবে। আমার কাছে কিন্তু ভাই কোনো টাকাই নেই, আমি যে টাকা দিব এরকম কোনো টাকা নেই। পরে আমি পরিশেষে আবার ওকে ছাড়ার জন্য আমার কফিলটা অনেক ভালো ছিল, আমারও কফিল, আবার আমার যেই শ্বশুর ছিল নুসরাতের বাবা ওনারও কফিল। তো এবার কফিলের কাছে হাত পায়ে ধরে বললাম দেখ আমার কিছু টাকার দরকার, আমি একটু সমস্যায় পড়ছি, তুই আমার কিছু টাকা ধার দে। তো একে যেহেতু আমার রেস্টুরেন্টটা আছে, আমি রেস্টুরেন্টে বেচা বিক্রি করতেছি, ওইখান থেকে আমার একটা ইনকাম আসতেছে, তার উপরে আমার বেচা কিনেও সব ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তার কাছে লোন চাও, তো সে আমাকে লোন দিল। উমানিটা মোটামুটি অনেক ভালো ছিল, মানে ইয়াং বয়সে একজন উমানি ছিল।
পরে সে কী করলো, আমাকে টাকা দিল, কিছু টাকা দিল। দেওয়ার পরে আমি নিজ থেকে কিছু টাকা নিলাম এবং স্মৃতির কাছে মোটামুটি কিছু টাকা ছিল, সব কিছু জমাইয়া তখন আমি এই নুসরাতকে ছেড়ে দিলাম। মানে ছাড়াছাড়ি হয়ে গেল নুসরাতের সাথে আমার, এবং ছাড়াছাড়ি হওয়ার পর নুসরাত তখন ওর বাড়িতে চলে গেছে। কিন্তু নুসরাতের যে বাবা, তিনি তো ওমানে রয়ে গেছে। তিনি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা মিনিটে মিনিটে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। এবং একইভাবে উনি যেহেতু অনেক পুরনো একজন লোক, উনি এই দেশে প্রায় আজকে 25 বছরের মতো। তো যেহেতু সে 25 বছর, আমার তো 5 বছরও হয় নাই। তো কফিলের সাথে তার সম্পর্ক অনেক ভালো। এই পর্যন্ত কিন্তু সে কফিলের কাছে কখনোই খারাপ কোনো কিছু আমার মানে ওভাবে বলে নাই, মানে একদম ডিরেক্টলি ওভাবে বলে নাই, মাঝে মাঝে বলতো, কিন্তু ওভাবে একদম হার্ডলি কিছু বলে নাই। কিন্তু যখন নুসরাত আমার ঘর থেকে চলে গেছে, প্রপারলি চলে গেছে ডিভোর্সের মাধ্যমে, তখন উনি আমার কফিলকে বুঝাইতে শুরু করছে এইটা ওইটা ওইটা, মানে অনেক খারাপ 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 অনেক কিছু বুঝাইতে আছে। বোঝানোর পরিপ্রেক্ষিতে একটা সময় হলো কি, এই আমার যেই মানে ইয়াং বয়সের কফিলটা আছে, যে আরবাবটা আছে, ওই আরবাবকে নুসরাতের বাবা বুঝাইছে যে এই মেয়েটার সাথে আমার অবৈধ সম্পর্ক, মানে স্মৃতি মেয়েটার সাথে আমার অবৈধ সম্পর্ক, আমরা একসাথে থাকি এবং আমাদের মাঝে অবৈধ সম্পর্ক, এরকম করে আমার কফিল আমার আরবাবরে বুঝেছে। বোঝানোর পরে আরবাব আমার জিজ্ঞেস করছে যে মিনিনটা এটা কে, আমাকে জিজ্ঞেস করছে। আমি তখন বলতেছি যে আমার বিবি, বউ। বলতেছে যে তুই বিয়ে করছিস, প্রমাণ দে, ডকুমেন্ট দে। তা আমি তো আসলে ওর মোবাইলে বিয়ে করছি, ওরকম সরাসরি কোনো বিয়ে করি নাই, যার জন্য কোনো কাবিন নেই, কিছু নেই। তো আমার বলে পেপার্স দে, ডকুমেন্ট দে, তুই বিয়ে করছিস। তো আমি পেপার ডকুমেন্ট কিছু দিতে পারি না। তো আমার বলতেছে দাদা হারাম, তুই ওরে নিয়ে এক ঘরে থাকস, এক রুমে থাকস, তোরা স্বামী স্ত্রী সম্পর্ক করিস, এটা তো হতে পারে না, কিন্তু তুই বিয়ে করস নাই। আর আমি ওরা বলি যে আমি বিয়ে করবো না, ওর কথা তখন লাস্ট পর্যন্ত আমি বুঝতে পারলাম ও আমাকে ডিরেক্টলি বলতেছে তুই যেহেতু বিয়ে করস নাই, তুই যদি ওটা রলে থাকতে পারতাসস, তাহলে আমিও থাকতে পারবো। আনারি দাদা হুরমা এরকম করে আমাকে বলে যে আমার এই মেয়ে লাগবে। মানে আমি তখন মানে আমার কফিলটা বুঝাতে পারতেছে না যে দেখ আমি ওর বিয়ে, আমাদের মোবাইলে বিয়ে হয়েছে এবং আমি রিসেন্ট ওরে আবার বিয়ে করবো, প্রয়োজনে তুই হুজুর ডাক, আমি বিয়ে করব। ওর কথা হচ্ছে যে না, তুই যেহেতু ওর লিয়ে বিয়ে ছাড়া থাকতে পারছস, তাহলে ওরে আমার লাগবো। মানে স্মৃতি মোটামুটি দেখতে অনেক সুন্দরী ছিল, তো সুন্দরী থাকার কারণে ওর নজর পড়ে গেছে। আমি তখন বললাম যে দেখ এরকম করিস না, তোরা আরব দেশের মানুষ অনেক ভালো, তোদের চরিত্র স্বভাব সবই অনেক ভালো, কিন্তু এগুলো করিস না, এগুলো হারাম, এগুলো ভালো না। তা ওর কথা হচ্ছে যে না, ও লাগবেই, আমার স্মৃতিরও লাগবে, স্মৃতিরে না দিলে ও আমার ডিরেক্টলি বলতেছে আমার যে কোম্পানি আছে, মানে আমার যে দোকান আছে, আমার এই দোকানটা ও নুসরাতের বাবার কাছে দিয়ে দিবে, মানে নুসরাতের বাবারে দিয়ে দিবে দোকানটা, এবং আমাকে এবং স্মৃতিকে দুজনকে ক্যান্সেলে দেশে পাঠিয়ে দিবে, দুজনকে ক্যান্সেলে পাঠিয়ে দিবে এবং দোকানটা নুসরাতের বাবার কাছে দিয়ে দিবে। এবং আমি বুঝতে পারতেছি যে এই প্ল্যানিংটা পরিপূর্ণভাবে নুসরাতের বাবাই করছে, উনিই পুরোটা প্ল্যানিং সাজাইছে, উনিই মাস্টার মাইন্ডার। আমি ওনারা কোনো কিছু বলি না, কারণ তিনি আমার শ্বশুর মানুষ, শত হইলেও তিনি আমাকে ওমানে আনছে, তার কারণে আমি বিদেশ আসতে পারছি, যার জন্য ওনাকে আমি আর কোনো কিছু বলি না। তান আমার উমানিরে বুঝে তো কোনো লাভ নাই, কারণ উমানি আর আমার কথা শোনে না, যতটুকু শোনে ততটুকু নুসরাতের বাবার কথাই শোনে। পরে আমি দেখলাম কি করা যায়, স্বামী স্ত্রী দুজনে মিলে তখন খুব টেনশনে পড়ে গেলাম যে এখন কি করব, মানে এটা থেকে বাঁচার উপায় কি। নুসরাতও স্মৃতিও কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি, দুজনে কান্নাকাটি করতে করতে একটা সময় হঠাৎ করে আমাদের এখানে এক বরিশালের লোকের সাথে পরিচয় হয়, এক বরিশালের ভাই, তার সাথে পরিচয় হয়। তাকে আমরা আমাদের এই দুঃখের কথাগুলো বলি যে দেখ এমন এমন ঘটনা, এখন কী করা যায়। মানুষটা আমাদের দোকানে মাঝে মাঝে আসতো, সে আবার ওই যে আপনার 22 টাকা যে লরিগুলো আছে না, এই লরি চালাইতো আর কি। এই মানে তার মানে ওরকম ছিল না, এক পাকিস্তানির সাথে থাকতো, তো পাকিস্তানির সাথে থাকার পরে ওই ধরেন দূরে কোথাও গেলে পাকিস্তানি ঘুমাইতো, ও চালাইতো। আবার কোথাও পুলিশ চেকপোস্ট এগুলো থাকলে তখন পাকিস্তানি আবার সিটে বসতো, ওই লোকের কিন্তু আবার লাইসেন্স ছিল না। এবার সে দুবাইতেও লোক পারাপার করতো, এরকম করতো। তো বরিশালের বাড়িটা তখন আমাকে বলতেছে যে একটা কাজ কর, তুই এটা কাজ কর, এটা সবচেয়ে ভালো হয়, তুই তোর বউরে নিয়ে ইউরোপে চলে যা, ইটালিতে চলে যা, আমরা ইটালিতে গেম দেই। আমি তখন বললাম যে ইটালিতে গেম মানি, পরে বলে আমরা ইটালিতে লোক নিয়ে যাই অবৈধভাবে সাগর পথে মানে এরপরে আবার রাস্তা দিয়েও নিয়ে যাব, বিভিন্নভাবে নিয়ে যাব, তুই আর তোর বউ চলে যা, দোকানটা আরবিরে না বইলা কারো কাছে বিক্রি করে দে, দোকানে যে মালামাল আছে মালামালগুলো বিক্রি করে দে, এবং তুই তোর মালগুলো বিক্রি করে ফেল, কইরে তুই হুট করে আরবিরে কিছু না বলে তুই চলে যা। আমি বললাম আমার পাসপোর্ট তো আরবির কাছে। পরে বলে আরে পাসপোর্ট দিয়ে কী করবে, পাসপোর্টের দরকার নেই, পাসপোর্ট আরবির কাছে থাকুক তো আরবির কাছে পাসপোর্ট পরে থাকুক, ওই পাসপোর্টের দরকার নেই, তোরে আমরা এখান থেকে জাহাজে করে নিয়ে যাব ইরান থেকে ইরাক, ওরকম করে করে কেমনে কেমনে নিয়ে যাবে ও আমাকে বললো। তা আমি আমার বউর সাথে আলাপ করলাম, স্মৃতির সাথে, যে স্মৃতি এই ঘটনা, এখন তুমি কি বলো। স্মৃতি তখন আমার বলে যে হ্যাঁ ঠিক আছে,
উনি যেটা বলছে এটা ঠিক আছে, আমরা এটাই করি। এমনি তো আমরা মরছি, এমনিও মরছি, কারণ তোমারও বাড়ির মধ্যে অবস্থা এতটা ভালো না যে তুমি বাড়িতে গেলে খাইয়ে পরে বাঁচতে পারবা। তোমার অবস্থাও খুব খারাপ এবং আমার অবস্থাও তো খুব খারাপ। আমি যে ওমানে আছি আমার পারিবারিক অবস্থাটা অনেক খারাপ। তো আমরা দুজনে যদি মোটামুটি সাগর টাগর পাড়ি দিয়া ইউরোপে চলে যেতে পারি, তাহলে ওইখানে গেলে পরে আমরা দুজনে অনেক ভালো থাকবো, আমাদের মাঝে আর কোনো সমস্যা হবে না। তুমি একটা কাজ করো, এভাবেই হচ্ছে চলো আমরা ইউরোপের দিকে চলে যাই। এই কথা স্মৃতি আমাকে বললো। বলার পরে আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমরা এটাই দুজনে মিলে প্রস্তুতি নিই কীভাবে যাওয়া যায়। এবার আস্তে আস্তে দোকানের মালামালগুলো বিক্রি করতেছি গোপনে গোপনে। এগুলো আবার নুসরাতের বাবারও বুঝতে দেয় না, আমার কফিলরাও বুঝতে দেয় না। দোকানের মাল কিছু রাতের বেলায়, কিছু দিনের বেলায় এমনি অমনি সরাইতেছি, সরাইটরে মোটামুটি দোকান বিক্রি করে ফেলছি। তো একদিন রাত্রের বেলায় এক পাকিস্তানি, যে মানে ওর যে পাকিস্তানি ছিল, আমাদের যে বরিশালের যে ভাইটা ছিল, যে পাকিস্তানের গাড়িও চালাইতো, ওই পাকিস্তানি কাছে আমরা তখন পুরো দোকানের মালামালগুলো বিক্রি করে দিই। করে ওই দিন রাতের বেলায় আনুমানিক রাত 11টার দিকে, মানে ওমানের সময় রাত 11টায় আমরা তখন কী করি, গাড়ি করে অনেক দূরে চলে যাই। অনেক দূরে যাওয়ার পরে মানে অনেকগুলা পার হওয়ার পরে বর্ডার পার হই, ওইখান থেকে আমাদেরকে তখন বোটে ওঠানো হয় আরব সাগরের জন্য। রাত তখন প্রায় অনেক রাত, মানে বোটে উঠানো হয়। সেই বোটে করে আমরা তখন যাচ্ছি, বোটে করে যাচ্ছি। অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে অনেকটা মানে একদম মাছ সাগরে চলে যায়। এটা যেহেতু মাছ ধরার ট্রলার এরকম না, এটা অন্য একটি স্পিড বোট বা এই টাইপের কিছু ছিল, কিন্তু মাছ ধরার ট্রলার না। এটার মধ্যে আমি মাছ টাছ দেখি নাই, আর অনেক মানুষ আছে। তো ওইটা পর্যন্ত যাই। রাত তখন অনেক গভীর। আমি আমার বুকে স্মৃতিকে জড়িয়ে ধরে শুয়ে আছি। মানে আল্লাহ জানে শেষ পর্যন্ত কই যায়, কারণ মাথা তো কোনো ঠিক নাই। এখান থেকে কোথায় ইরাক নিয়ে যাবে, ইরাক থেকে ইরান, কোন দিক থেকে কোন দেশ, কোন দেশ থেকে কোন দেশে নিবে, তার তো কোনো ঠিক নাই। তো আল্লাহর উপরে তক্কা দিয়ে পড়েছি যে আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। ওই দিন চাঁদের আলোও ছিল, চাঁদের আলো পড়তেছে। তো ও আর আমি এরকম পাশাপাশি, যে এটা মানে বোর্ডের এক পাশে ও আমার বুকের মধ্যে শুয়ে আছে, তাই আমি ওর মাথায় এভাবে টিপা দিতেছি, একদম পাশে বসা। তো এমন করতে করতে মানে হঠাৎ করে হচ্ছে মানে বোটটা কি ঝাঁকুনি দিল না কিছুর সাথে ধাক্কা খাইলো আমি বুঝতে পারলাম না। একটা ঝাঁকুনির সাথে হঠাৎ করে স্মৃতি আমার কাছ থেকে এরকম আমার বুকে ছিল, আমার বুক থেকে ছিটকে গেছে এবং ছিটকে উপরে গেছে, মানে ট্রলার থেকে পড়ে গেছে। এটা একটা ঢেউ, কারণ আরব সাগরের ঢেউগুলো কিন্তু অনেক মারাত্মক, অনেক বড় মাপের হয়। তো বিশেষ করে ঢেউগুলোর সাথে আমার মনে হয় লাগছে বা কিছু না কিছুর সাথে লাগছে, একটা ধাক্কা খাইছে। এই ধাক্কার সাথে স্মৃতি পড়ে গেছে। এটা কিন্তু আরব সাগরের মধ্যেই, মানে ওমান এরিয়াটা আমরা তখনও মানে ক্রস করে নেই, ওমান এরিয়ার ভিতরে এই ঘটনা। পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি তখন চিৎকার দিয়ে উঠছি যে ও পড়ে গেছে, ও পড়ে গেছে, ও পড়ে গেছে, মানে ওরে আমার উঠাইতে হবে। জাস্ট পড়ছে মাত্র, পড়ে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমার কাছে মনে হয় নিচের দিকে কেউ কে টাইনে নিয়ে চলে গেছে, নিচের দিকে কেউ কে টাইনে নিয়ে মনে চলে গেছে। আমি ওখান থেকে চিৎকার করতেছি, বাট ওইখানকার যারা ছিল, মানে অন্য যারা ছিল, তারা বলে এখানে কথা বলা যাবে না এবং এখানে নৌকা ভিড়ানোও যাবে না, কারণ উপরে হেলিকপ্টার আছে বা বিভিন্ন ধরনের নৌবাহিনী আছে। তারা হচ্ছে দেখবে যদি আমি নৌকাটা এখানে দাঁড়াও করাই বা কিছু হয়, আমার নৌকাতে কোনো সমস্যা হয়েছে বা আমার বোটে কোনো সমস্যা হয়েছে, এটা মনে করে তারা তখন এখানে আসবে। এবং আসলে আমি সহ এখানে আরও অনেকগুলো অবৈধ লোক ছিল যারা একইভাবে ইউরোপে রওনা দিয়েছে। তারপর বলতেছে এখানে সবাই আসবে এবং আসলে আমার সমস্যা হবে, আমি এটা নৌকা মানে বোট ভিড়াইতে পারবো না। ও বোটটা ভিড়ালো না। আমি চিৎকার করতেছি, কান্না করতেছি, কিন্তু ও বোট ভিড়ালো না। ভাই ওই সময়ের কষ্টটা আসলে মানে বলে বোঝানো যাবে না, যে ভালোবাসার মানুষটা এখানে পড়ে আছে, সে ডুবে যাচ্ছে পানিতে। আমি চাচ্ছিলাম 2-3 বার আমি নিজেও লাভ দিব, কিন্তু বাংলাদেশে অনেক ভাই আছে, তারা আমাকে জড়াই ধরে রাখছে। তারা বলে যে ভাই আপনি নাইবেন না, আমাকে যাইতে দেয় নাই। গভীর রাতের ওই কষ্ট কখনো ভোলা যাবে না। মানে আমি চিৎকার করে চেঁচামেচি করতেছি যে ভাই দেখেন ও ডুবে যাচ্ছে, আমি লাভ দিলে হয়তো কে পাবো, আপনার নৌকাটা একটু, আপনার বোটটা একটু ভিড়ান, একটু থামান, দেখি যে ওকে ধরতে পারি কিনা বা নামি। আমাকেও নামতে দেয় নাই এবং ওই বোটও তারা ভিড়ায় নাই, তারা টান দিছে। যে পড়ার সে তো পড়েই গেছে, তার দিকে কেউ ফিরে তাকালো না, যে যার মতো করে স্টিমার নিয়ে টেনে চলে গেল। আমি চিৎকার করে কাঁদতেছি। এইখান থেকে সরাসরি ইরানের দিকে নিয়ে গেছে, ইরানের বর্ডারে নিয়ে গেছে। এবং ইরান নামার পরে আমি তখন নিজে ওইখানে কান্নাকাটি করে আমি পুলিশের কাছে, ইরানি পুলিশের কাছে ধরা দিই। মানে আর নিতে পারতেছিলাম না আর কি। ইরানি পুলিশের কাছে ধরা দিলে ইরানি পুলিশ আমাকে জেলখানায় নিয়ে যায়, ওইখানে আমাকে রাখার পরে বলে তুই কি করবি, কোথায় যাবি। আমি কোনো কিছু বলতে পারি না, শুধু কান্নাকাটি করি। তো সেই জায়গা থেকে ইরানি পুলিশ তখন বাংলাদেশ অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আমাকে প্রায় 5 মাসের মতো ওখানে আটকায় রাখে। 5 মাস আটকে রাখার পরে আমাকে তখন দেশে ফিরায়, দেশে আসে। এবং দেশে আসার পরে
যেটা আমি জানতে পারি, যেটা মানে খুবই দুঃখজনক একটা ব্যাপার, যে দেশে আসার পরে নুসরাতের বাবা ওমান থাকা অবস্থায় সবার কাছে প্রচার করে দেয় যে আমি নাকি স্মৃতিকে বিক্রি করে দিছি ওমানে, আমি নাকি ওমানের স্মৃতিকে বিক্রি করে দিছি। এটা উনি সবার কাছে বলে দিল, আমাদের এলাকাতে, নোয়াখালীতে সবার কাছে। বাড়িতে আসা মাত্রই স্মৃতির বাপ্পা আমার নামে দিল মামলা, আমি বিদেশে ওদের মেয়েকে মেরে ফেলছি, ওদের মেয়েকে আমি বিক্রি করে ফেলছি, মেরে ফেলছি, এই বলে আমার নামে দিল মামলা। এবং ওই মামলাটা ধরে পুলিশ আমাকে নিয়ে গেল। ভাই অযথা অযথা অকারণে আমি প্রায় 2 বৎসরের মতো জেল খাটলাম। 2টা বৎসর আমি এই জেলখানায় আমার জীবন কাটলো। কিন্তু আমার জীবনের সবচেয়ে মারাত্মক ঘটনাগুলো ওই জেলখানার ভিতরেই ঘটে। আমি যখন জেলখানায় রাত কাটাই, আমি প্রতিটা রাতেই স্মৃতিকে স্বপ্নে দেখতাম। এবং আমি স্মৃতিকে স্বপ্নে দেখি যে স্মৃতি আমাকে ডাকতেছে যে আমি এখানে আসি, আমি মরি নাই, আমি এই জায়গায় আসি, তুমি আসো, তুমি এসে আমাকে নিয়ে যাও, তুমি আমাকে যে জায়গায় আমি ফেলছি, আমাকে ওই জায়গায় আমি একটা মাস্তের উপরে দাঁড়াই আছি, তুমি এই জায়গায় আসো, এসে আমাকে নিয়ে যাও। সব সময় এই 2টা বৎসর প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা রাতে আমাকে স্বপ্নে দেখতাম। এবং ও কোথায় আছে, ও কী খাবার খাচ্ছে, ও মাছ ধরতেছে, মাছ খাইতেছে, তারপরে হচ্ছে মানে তিমি মাছের পিঠে বৈশা আছে। দেন মানে এমন কিছু জিনিস আমি দেখতে পাই, অনেকের কাছে এটা মনে হয় কল্পনা বা অন্য কিছু, বাট আমার কাছে কল্পনা মনে হয় না। কল্পনা না মনে হওয়া সবচেয়ে বড় একটা কারণ আমি বলি, একদিন হচ্ছে ও হাতের মধ্যে একটা ঝিনুক, আপনারা হয়তো ঝিনুক অনেকেই চিনেন, জেলখানার ভিতরে কিন্তু মানে জেলখানা তো জেলখানায়, ওইটার ভিতরে তো বাইরের কোনো কিছু নিয়ে যাওয়া যায় না, মানে বাইরে কোনো কিছু নিয়ে যাওয়ার সম্ভাবনা না। আমরা তো অনেকে একসাথে ঘুমাইতাম, তো যেখানে আমি ঘুমাই সেখানে ও একদিন সাগর থেকে একটা ঝিনুক নিয়ে আসছিল, অনেক সুন্দর একটা ঝিনুক, অনেক সুন্দর। আনার পরে আমার বলে, ঝিনুকটা তোমাকে দিব, তুমি চলে আসো আমার সাথে, এখানে আসো, আমি তোমাকে নিয়ে যাব, আমি যেখানে পড়ছি এই জায়গায় আমি বেঁচে আছি, তুমি এই জায়গায় আসলে আমাকে পাবো, আমি এখানেও তোমার জন্য বসে আছি। এটা প্রায় আমার জেলখানার জীবনের 1 বৎসর 6 থেকে 7 মাস পরের কথা আমি বলতেছি। 1 বছর 6-7 মাসের পরে এই ঘটনা। তা কি হলো, হঠাৎ করে ও কী করলো, আমের ঘুমটা ভেঙে তখন ঝিনুকটা আমাকে দিয়ে গেছে, বল যে এটা তোমাকে দিয়ে গেলাম, তুমি যে বিশ্বাস করো না আমি এখানে আসি, তোমাকে আমি এটা দিয়ে গেলাম, তুমি এখানে এটা দেখে অন্তত বুঝো যে আমি এখানে আসি, তুমি আইসো, তুমি যদি এখানে আসো তাহলে তুমি আমাকে পাবা, আমি এখনও বেঁচে আছি, তোমার জন্য অপেক্ষা করছি। এগুলো আমাকে বললো, বলার পরে ঝিনুকটা রেখেও চলে গেছে। আল্লাহর হুকুম, আমার আল্লাহ সাক্ষী, যখন আমার ঘুমটা ভাঙছে ভাই, আমি ঠিকই আমার পাশে এই ঝিনুকটাকে পাইছি, যেটা আমি স্বপ্নে দেখেছি। ঝিনুকটা হাতে নেওয়ার সাথে সাথে সবাই তাকাইতেছে, কি এটা আসলো কোত্থেকে, রাতের বেলা, অনেক রাতে, এটা কোত্থেকে আসছে। অনেকেই ঘুমাইতেছে, কেউ ঘুমায় না। আমি সবারই বললাম, যারা জিজ্ঞাসা তাদেরকে বললাম যে ভাই এখানে কি কেউ আসছে, বলে না কেউ আসে, ঝিনুকটা এখানে কোত্থেকে আসছে, তারা বলে আমরা তো কেউ জানি না। পরে যিনি জেলার ছিল উনি আসছে, উনি আসার পরে উনিও বলে, কি এটা পাইলি কই। জেলখানার ভিতরে এরকম ঝিনুক এত সুন্দর, মানে সমুদ্রের ঝিনুক আসার তো কোনো প্রশ্নই আসে না। যাই হোক, ওনারা, আমিও যে কয়েদিকে মানে যিনি জেলার ছিল ওনাকেও বললাম যে দেখ ভাই, আমার এমন এমন অবস্থা, আমার বউকে বিক্রি করে নেয়। তার কাছে কান্নাকাটি করার পরে আমার সাজা কিছু মৌকুব হয়, এবং মৌকুব হওয়ার পরে 2 বছর পরে আমি তখন জেলখানা থেকে বের হই। এবং জেলখানা থেকে বের হওয়ার পর আমি তখন বাড়ি যাই, ঝিনুকটা আজও আমার কাছে আছে। এবং প্রতি রাতে আমি স্বপ্নে দেখি যে ও আমাকে বলে আমি আসি, এবং আমি এখনও আসি, আমি যে জায়গায় তুমি আমাকে ফালাই গেছো আমি সে জায়গায় আসি, তুমি আমাকে নিয়ে যাও, আসো আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে চলে যাব। ঝিনুকটা নিয়ে আমি এটার দিকে তাকাই, এত সুন্দর ঝিনুক কেউ দেখে নাই, আমাদের বাংলাদেশে এত সুন্দর ঝিনুক পাওয়া যায় না, ঝিনুকটার মধ্যে যেন আর্ট করা, এত সুন্দর। আজ আমার পরিবার আমাকে বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করতেছে, বিয়ে করাবে, কিন্তু আমি বিয়ে করতে চাই না, এবং আমি বিয়ে করবও না। আমি আজও যদি আমি সুযোগ পাই, আমার বাবা মা এখন আমাকে একরকম বেঁধে রাখে, আমাকে ঘর থেকে বেরোইতে দেয় না। আমাদের এলাকার মানুষও বলে আমি পাগল। আমি সবার কাছে বলি যে স্মৃতি এখনও বেঁচে আছে, স্মৃতি ওই সাগরে পড়ছে এবং ওখানেও আছে, আমাকেও যাইতে বলতেছে। সবাই বলে আমি পাগল, স্মৃতির বাবা মা আমাকে পাগল বলে। আমি সবার হাতে ঝিনুকটা দিই, তারপরেও কেউ বিশ্বাস করে না। আপন ভাই, আজও আমার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে আকাশ পাগলা বলে ডাকে। নোয়াখালীর আকাশ পাগলা নামে আমি পরিচিত, কিন্তু ভাই আমি আসলে পাগল না। আমি যে পাগল না এটা আমি পৃথিবীর কাউকে বুঝাইতে পারি না, যার জন্য আপনার কাছে দুঃখের কথাগুলো বলতে বসলাম। আপনি এতগুলো কথা শোনার পরেও কি আপনার কাছে মনে হয় আমি পাগল? অন্য কেউ আমাকে পাগল বললে কষ্ট পাবো না, কিন্তু আপনি যদি আমার এই কথাগুলো শোনার পরেও পাগল বলেন তা আমি খুব কষ্ট পাবো। আকাশ ভাই, আপন ভাই, আমি নোয়াখালীর অমুক জায়গায় আসি, যদি পারেন আমার সাথে যোগাযোগ করবেন। এটা আমার ফোন নাম্বার, একটা বাটনের ফোন আমার কাছে আছে, যদি কল দেন আমি রিসিভ করতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো। মানুষ যা দেয় তাই খাই, রাস্তায় ঘুমাই, আমার জীবনটা এইভাবে কাটতেছে। সবাই বলে
নুসরাতের সাথে বেইমানি করেছি, তাই আল্লাহ নাকি আমাকে শাস্তি দিয়েছে। সত্যি কি আপনার কাছে মনে হয় যে আমি নুসরাতের সাথে বেইমানি করার শাস্তি পেয়েছি? তাহলে কেন আমার জীবনটা এরকম হবে আপন ভাই? আপনাকে অনেক ভালোবাসি এবং আমি এমন কোনো দিন নেই আপনার এই গল্পগুলো শুনি না। আমার নিজের কাছে কোনো মোবাইল নেই। আমাদের একজন সুমন ভাই বলে একটা ছোটো ভাই আছে, একটা হোটেলে চাকরি করে নোয়াখালীতে। ও আসলে ওর কাছ থেকে আমি তখন আপনার এই গল্পগুলো শুনি। যেদিন ও আসে বাড়িতে, প্রতি রাতে আমি 3টা-4টা করে গল্প শুনি। আমার খুব ভালো লাগে। আপন ভাই, আপনার কাছ থেকে কথাগুলো ওর মাধ্যমে লিখলাম। যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ নোয়াখালীর ভাই আকাশের জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমার কাছে জিনুকের উনি একটা ছবি পাঠিয়েছে আমাকে ইমেইলে, এবং মানে বিষয়টা পুরো আমি আসলে গল্পের শুরুতেই বলেছিলাম যে আজকের এই গল্পটা এক আধ্যাত্মিক টাইপের জীবনের গল্প, এবং আমার কাছেও বিষয়টা পুরো মানে অন্যরকম মনে হচ্ছে। জেলখানার ভিতরে এইভাবে আমি বুঝলাম যে সে হয়তো সারাক্ষণই স্মৃতিকে নিয়ে চিন্তা করে, ভাবে, এবং চিন্তা ভাবনা থেকেই হয়তো মানে সে স্মৃতিকে স্বপ্নে দেখতেই পারে। কারণ মানুষ দিনের বেলায় যেটা বেশি চিন্তা করে, রাতের বেলায় সেম জিনিসটাই স্বপ্নে দেখে। এটা হয়তো হতে পারে তার চিন্তা ভাবনা থেকে সে স্বপ্নে দেখলো, কিন্তু ঝিনুকের বিষয়টা কোত্থেকে আসলো? এভাবে জেলখানার ভিতরে মানে হাজার পাহারাদারের মধ্যে ওইখানে ঝিনুক কেউ একজন তো রেখে আসতেও পারবে না। তো এই ঝিনুক ওইখানে কিভাবে আসলো? তো নিতান্তই মনে হচ্ছে যে এটা আল্লাহরই একটা নীলা খেলা। এবং আকাশ ভাই যেটা বললো তার সাথে আমার ফোনেও কথা হলো। মানে সবাই তাকে পাগল বলে, শুধু স্মৃতি স্মৃতি করে বলে তাকে সবাই পাগল বলে, কিন্তু সে আদৌ পাগল না, সে মোটেই পাগল না। এবং ওনার গল্পটা যে শুনবে সেই বুঝতে পারবে উনি আসলেই পাগল না, কিন্তু তার বিশ্বাস স্মৃতি এখনও ওইখানে বেঁচে আছে, এবং সে যদি ওই সাগরে যায় তো স্মৃতিকে সে পাবে। তো এটা তো আসলেই কতটুকু বাস্তবতা বা কতটুকু কি আমি জানি না, কারণ আমি আরব সাগর দেখেছি। আরব সাগরের ঢেউগুলো কিন্তু খুব মারাত্মক হয়। এমনও হয় যে স্পিড বোট বলেন, বা উনি কি কিসে করে গেছে এটা উনিই ভালো জানে, বাট উনি আমাকে বলে যে একটা বোট ছিল, বাট মাছ ধরার কোনো ট্রলার না, ওরকম বড় না, বাট ছোটো আকারের। তো এরকমও হয় যে ছোটো আকারেই কোনো ট্রলার ছিল, কিন্তু বিষয়টা এরকম যে যদি ঠিকমতো আরব সাগরের ঢেউগুলো ওই ট্রলারের মধ্যে পড়ে, এই ট্রলারও কিন্তু উল্টে যায়। তো সেই জায়গা থেকে তার বউ ছিটকে পড়ুক বা যেভাবেই পড়ুক পড়ে গেছে। অ্যান্ড সেই জায়গায় যে আজকে অনেক বছর হয়ে গেছে, অনেক বছর পর্যন্ত যে মেয়ে ওখানে স্মৃতি ওখানে বেঁচে আছে, এটা তো কোনো অবস্থায় সত্য না, বা এটা হতে পারেই না। কিন্তু ঝিনুকের বিষয়টা আমাকে সত্যি অবাক করেছে। যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করেছি আকাশ ভাইয়ের মতো করে তার জীবনের গল্পটা আপনাদেরকে শোনানোর জন্য। আপনারা যদি গল্পের কোনো অংশ না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে লিখবেন গল্পের কোন অংশটা আপনারা বুঝতে পারেননি, এবং এই গল্প নিয়ে যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে তাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।